আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো আমরা আমাদের অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে কেমিস্ট্রি হাজারি স্যারের সেগুলো সলভ করতেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব তড়িৎ রসায়ন। এখানে অনেক কঠিন কঠিন কিছু এমসিকিউ আছে যেগুলো অনেক বড় বড় ম্যাথ, বাট আমি তোমাদের দেখাই দিব যে ক্যালকুলেটর ছাড়াই কিভাবে ওই ম্যাথগুলো করা লাগে। তো চলো শুরু করে দিই। প্রথমে এখানে এমসিকিউটা বলছে যে চিনি এবং গ্লুকোজের দ্রবণ হলো নিচের কোনটি? তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য, অধাতব পরিবাহী। তোমরা একটু মনে রাখবা যে চিনি, গ্লুকোজ, অ্যালকোহল অ্যালকোহল আর বিশুদ্ধ পানি, এরা হলো সকলেই তড়িৎ অবিশ্লেষ্য। অবিশ্লেষ্য, ঠিক আছে? বিশুদ্ধ পানি এরা হলো অবিশ্লেষ্য। তাহলে অ্যালকোহলের জায়গাতে কি থাকতে পারে? ইথানল, ইথানল, মিথানল, এগুলো থাকতে পারে। ইথানলের সংকেত কি? CH3 CH2OH। মিথানলের সংকেত কি? CH3OH। তাহলে এগুলো থাকলে এরা হলো কি তড়িৎ অবিশ্লেষ্য। আর তড়িৎ স্বল্প বিশ্লেষ্য, হ্যাঁ, স্বল্প বিশ্লেষ্য বা আংশিক, যেগুলা মানে দুর্বল, ঠিক আছে, আংশিক বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা? যেগুলা অল্প পরিমাণে আয়নিত হয়। এগুলা আছে কে কে? যেমন HF, এই একটা অ্যাসিড। আবার যতগুলা COO অ্যাসিড আছে তারা, এরা হলো দুর্বল, ঠিক আছে। H3PO4, এরা প্রত্যেকেই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। অথবা এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো সবগুলো হলো দুর্বল। আর সবল কারা? সবল অ্যাসিড, সবল ক্ষার যারা আছে সবল। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য দেখলাম, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা স্বল্প তড়িৎ বিশ্লেষ্য দেখলাম যে যত COOH আছে সেই অ্যাসিডগুলো হবে HF, H3PO4, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলা হবে, এগুলা হলো দুর্বল। আর সবল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? সবল অ্যাসিড, সবল ক্ষার। সবল অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সবল ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর সবল লবণকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা প্রত্যেকে হলো সবল। তাহলে এরা হবে তড়িৎ এই অবিশ্লেষ্য, ঠিক আছে। তাহলে নেক্সট এমসিকিউ দেখবো যে গলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতার কারণ কি? গলিত সোডিয়াম ক্লোরাইড, তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতার কারণ কি? মুক্ত আয়ন, ঠিক আছে। গলিত মানে কি? সে গলে গেছে, তার মানে সে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা জানি গলিত, গলিত এবং জলীয় যে দ্রবণ আছে, গলিত এবং জলীয় দ্রবণ, এরা হলো কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। তাহলে যে কোনো লবণের গলিত দ্রবণ এবং জলীয় দ্রবণ যদি বলে তাহলে তারা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তারা ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে পরিবহন করে। ক্যাটায়ন অ্যানায়ন মানে কি? মুক্ত আয়ন, এদের দ্বারা হয়, ঠিক আছে। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আছে। আরেকটা হলো কি? ধাতব বা ইলেকট্রনের পরিবাহী। তো তাদের ক্ষেত্রে ইলেকট্রন। সেমিকন্ডাক্টর রূপে কোনটা? এটা তো জানোই যে জার্মেনিয়াম, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টেলোরিয়াম, অ্যান্টিমনি, তাই না? এগুলো আমরা প্রথম অধ্যায়ের প্রথম পত্রের 3 অধ্যায়ে এগুলো আমরা পড়ছি। মেইনলি বড় সিলিকন আর জার্মেনিয়ামই তোমাদের দেয়। এই জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এইটা কোনো উপায় নেই, এটা একদম মুখস্থ। মনে রাখবা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে হলো জেড। জেড আমরা বের করি কেমনে? M/EF, M/EF। আর তড়িৎ রাসায়নিক তুল্য মানে কি? 1 কুলম্ব চার্জ দিলে যত গ্রাম সঞ্চিত হয়, যত গ্রাম সঞ্চিত। তাহলে 1 কুলম্ব, তোমার যদি বলে 1 ফ্যারাড দিলে যতটা হয়, তাহলে 1 ফ্যারাড মানে কি? 96,500 কুলম্ব। 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব। তাহলে 1 ফ্যারাডে যদি এত গ্রাম হয়, তাহলে 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব। তার মানে 96,500 কুলম্বে এত গ্রাম। তাহলে 1 কুলম্বে কত গ্রাম? ওইটাই আমরা পাবো, ঠিক আছে, বুঝছো? তাহলে বাংলায় যদি বলি তাহলে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে কোনো একটা যৌগ যত গ্রাম সঞ্চিত হয়, ঠিক আছে, সেটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা M/EF। এম হলো কি? আণবিক ভর। আণবিক ভর মানে এম মানে কি? এম হলো ওই যে ক্যাটায়নটা আছে তার, কিন্তু পুরা যৌগের না, মনে রেখো। ক্যাটায়ন, তোমার জিঙ্ক সালফেট দিলে শুধু জিঙ্কের বসবে, সিলভার নাইট্রেট দিলে শুধু সিলভার বসবে। তাহলে যেই ক্যাটায়নটা দিবে, কারণ আমরা জানি ক্যাথোডে কি ক্যাটায়নই সঞ্চিত হয়, পুরোটা তো হয় না। তাহলে ক্যাটায়নের ভর আর নিচে হলো ওই ক্যাটায়নের চার্জ ইন্টু এফ মানে 96,500 কুলম্ব। এটা তো তোমরা এখানে পড়ছো। এখন বলছে নিচের কোনটি তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের মান সব থেকে বেশি? তাহলে কেবল আমরা সূত্রটা দেখলাম M/EF। তাহলে এটা কখন বেশি হবে? যখন এম এর মান বেশি হবে তখন জেড বেশি হবে, আর ই এর মান যখন কম হবে তখনও বেশি হবে।
এফ তো অল টাইম 96,500, তাহলে ই আমার যত কম হবে আর এম যত বেশি হবে ততই কিন্তু। তো সিলভারের ক্ষেত্রে ভর হলো 107 আর চার্জ কিন্তু 1, কপারের ক্ষেত্রে চার্জ হলো 2 আর উপরে ভর হলো 63.5, তা আয়রনের ক্ষেত্রে দেখবে যে 55.85 হলো ভর আর এর চার্জ কিন্তু 2। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা যে কত, ক্রোমিয়ামের ক্ষেত্রে ওরকম দেখবা যে 63 64 এরকম একটা কিছু একটা হবে আর নিচে কিন্তু ক্রোমিয়ামের চার্জ 3। তাহলে এদের ক্ষেত্রে দেখো কেবলমাত্র সিলভারেরই দেখো নিচে অনেক কম মান, উপরে অনেক বেশি মান, তার মানে জেডের মান অনেক বেশি হবে। অন্যদের ক্ষেত্রে উপরের মান তো কমে গেছে, আবার নিচের মান উল্টা বাইরে গেছে, ফলে জেডের মান কিন্তু এমনি তাদের ক্ষেত্রে কম। তাহলে এই ক্ষেত্রে সিলভার সঠিক। এক ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত করা যাবে। মনে রাখবা অ্যানোডে যতটা ক্ষয় হয় ক্যাথোডে ততটাই জমা হয়। তাহলে আমরা এগুলো একটা সূত্র জানি না, যার চার্জ যত তার তত ফ্যারাড দেওয়া লাগবে। তাহলে 1 মোল যদি আমি বানাতে চাই চার্জের সমান সংখ্যক, চার্জ যত মোল আমার তত মোল দেওয়া লাগবে, চার্জের মোল, চার্জ যত মোল হবে তাদের তত ফ্যারাড দেওয়া লাগবে। তাহলে জিঙ্কের আমরা জানি জিঙ্ক 2+, তার মানে জিঙ্ক হলো কি 2 ফ্যারাড। অ্যালুমিনিয়ামের জানি আমরা 3 আয়ন 3+ থাকে 3+, তার মানে এর 3 ফ্যারাড। পটাশিয়ামের জানি প্লাস থাকে তাহলে এর 1 ফ্যারাড। ক্যালসিয়ামের জানি 2, তার মানে 2 ফ্যারাড। তাহলে 1 মোল ক্যালসিয়াম করতে গেলে আমার 2 ফ্যারাড লাগবে, 1 মোল পটাশিয়ামে 1 ফ্যারাড, 1 মোল অ্যালুমিনিয়ামে 3 ফ্যারাড, 1 মোল জিঙ্কে 2 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড দিলে কি এই পটাশিয়ামই তো অধিক সঞ্চিত হবে, কারণ পটাশিয়ামে যার চার্জ কম তারে আমার কম ফ্যারাডেই কিন্তু আসলে হয়ে যেতেছে। তাহলে এই ক্ষেত্রে সব থেকে বেশি সঞ্চিত হবে পটাশিয়াম, কারণ পটাশিয়ামের 1 ফ্যারাড দিলে 1 মোলই পাই, বাট অ্যালুমিনিয়ামের 1 মোল পাইতে গেলে 3 ফ্যারাড দেওয়া লাগে, তাহলে তার 3 ফ্যারাডে 1 মোল, তাহলে 1 ফ্যারাডে কত হবে 1/3 মোল, তাহলে অ্যালুমিনিয়ামের কিন্তু আমি 1/3 পাবো। তেমনি এরও 2 ফ্যারাডে 1 মোল, তাহলে 1 ফ্যারাড, প্রশ্নে 1 ফ্যারাড বলছে, তাহলে 1 ফ্যারাডে কত হাফ মোল, তাই না? এরও কিন্তু হাফ মোল, তাহলে 1 মোল পাবো শুধুমাত্র পটাশিয়াম। ক্যাথোডে 1 মোল কপার জমা করতে কত ফ্যারাড দেওয়া লাগবে? তাহলে এই যে এখানে কপার কি 2+ আয়ন আছে, তার মানে 2 ফ্যারাড দেওয়া লাগবে। 5 অ্যাম্পিয়ার 30 সেকেন্ড ধরে ইলেকট্রোডের মধ্য দিয়ে চলে, তবে চার্জ কত? আমরা জানি কিউকাল কি আইটি, আবার কিউকাল কি এনই, ইলেকট্রনের চার্জ ইনটু ইলেকট্রনের সংখ্যা। তাহলে আইটি, আই দেওয়া আছে 5, টি দেওয়া আছে 300, তাহলে 3 5 15 150। এটার একটা অপশন চেক করবা, তোমাদের হয়তো অনুসরণীতে ভুল দেওয়া আছে, তাহলে 150 হবে অ্যান্সার। 1 মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফেরত দেওয়া লাগে? এই যে সিলভারে মানে কি সিলভার প্লাস আয়ন থাকে, ঠিক আছে? তাহলে 1 মোল করতে গেলে ওর চার্জ যেহেতু 1, তাহলে আমার 1 ফেরতই দেওয়া লাগবে। এবার দেখো সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম জমা হবে? এই যে দেখো সূত্র আমরা কি জানি, ডাব্লিউ সমান কি এম আই টি বাই ই এফ, এটা হলো সূত্র এম আই টি বাই এফ, ঠিক আছে না? এটা কই থেকে পাইছি? ডাব্লিউ কাল কি জেড কিউ থেকে পাইছি, জেড এরটা আমি বসাই দিছি আর কিউ কাল আইটি বসাই দিছি। তাহলে এম এর মান কত? সিলভার হলো 108 ইন্টু আই এখানে কত? আই হলো 5 ইন্টু সময় এখানে কত? সময় হলো 60 মিনিট, 60 মিনিটের সেকেন্ড করবো, তার মানে 60 গুণন 60, নিচে এর চার্জ আমার 1 দেওয়া লাগলো না, আর 96,500 ইএফ, এফ এর মানে 96,500। তাহলে এবার দেখো সুন্দর করে আমি কি কি করি। তাহলে এবার দেখো তাহলে আমি কি করতেছি, প্রথমে এই শূন্য কাটা এই শূন্য কাটা, উপর নিচে দুইটা শূন্য কাটা, ঠিক আছে? এরপরে দেখো এখানে নিচে থাকলো 965, উপরে কিন্তু 108, তাহলে 108 রে কতবার ভাগ করলে 965 পাই? 108 দিয়ে তুমি 9 বার যাও, তাহলে 108 রে তুমি যদি 9 বার গুণ করো তাহলে 900, আর 8 দিয়ে 9 রে গুণ করলে 8 নং 72 হয়, তার মানে এখানে 972 থাকলে আমি 9 বার পাইতাম, বাট 965 আছে, বাট কাছাকাছিই তো আছে, তাহলে এটাতে এটারে ভাগ করলে আমি কিন্তু 9 পাইতেছি, ঠিক আছে? তাহলে উপরে আমার তাহলে কত থাকলো? এই যে 5 একটা 6 একটা 6 একটা, তাহলে 5 6 আমার 30, 30 আর 6 গুণ করলে হয় 180, আর নিচে আমার 9, তাহলে 9 দিয়ে 180 টা যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো? 20, তাহলে অ্যান্সার হবে এটা কত? 20 কি আছে অপশনে? হ্যাঁ এই যে দেখো 20, ঠিক আছে? তাহলে এরপরে দেখবা, তাহলে এগুলা প্রত্যেকটাই দেখো কঠিন কঠিন, এবার কিছু কঠিন কঠিন আছে। এই যে সিলভার নাইট্রেট এর 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে ক্যাথোডে এত গ্রাম সঞ্চিত হবে? তার মানে ওই সূত্র, ওখানে আমার টি চাইছে, তাহলে টি সমান কি হবে কও দেখি? টি সমান আমার ডাব্লিউ ই এফ বাই এম আই, তাই কিনা? তাহলে এখন ডাব্লিউ আমার কত গ্রাম দিছে? ডাব্লিউ আমার দিছে হলো 1.6 1.61 ইন্টু ই আমার কত? এখানে সিলভারের চার্জ হলো কত? 1 আমার দেওয়া লাগবে না, ফ্যারাড হলো কত? 96,500, নিচে এম আমার কত? সিলভারের ভর হলো 108,
ইন্টু আই আমার কত, আই আমার দিচ্ছে 1.2, তাহলে এইটাও সিমিলার। এই যে 108 এখানে দিছে, উপরে দেখো 96,500, তাই না? এই 96,500 108 দিয়ে আমি শূন্য, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য আমি ওইভাবেই রাখলাম। আমি শুধু 965 রেখে ক্যালকুলেশন করতেছি, তাহলে আগের মতোই কি 9 বার যাবে, তাহলে উপরে কত হবে 9, 9 এর পরে কিন্তু ওই দুইটা শূন্য থাকতেছে, তার মানে উপরে থাকতেছে যে 900 গুণন তারপর 1.61, আর নিচে কিন্তু আমার 108 আর নাই, শুধু 1.2 আছে, তাই না? তাহলে দেখো এই যে 1.2 রে 1.61 দ্বারা আমরা ভাগ করব, 1.61 রে আমরা ভাগ করব, তাহলে 1.2 রে একবার গেলে 1.2ই হয়, বাট এখানে 1.6 আছে, তার মানে একবারে বেশি আছে। আমি যদি 1.5 বার দেই, তাহলে 1.2 রে যদি আমি 1.5 বার করি, তাহলে 1.2 প্লাস 1.2 এর অর্ধেক, তাহলে 1.2 এর অর্ধেক কত 0.6, তাহলে 1.2 প্লাস 0.6 মানে কি 1.8 হয়। তাহলে আমি যদি 1.2 রে 1.5 বার দেই, তাহলে 1.8 হয়, বাট উপরে কিন্তু 1.8 নাই, 1.8 এর থেকে কম আছে 1.6, তাহলে সেটা 1.5 বার হবে না, 1.5 বারের থেকে একটু কম, তার মানে ধরলাম যে 1.4, 1.5 না 1.4, তাহলে এটার সাথে আমি 900 এখন কি করব, গুণ করব, ঠিক আছে না? তাহলে ক্যালকুলেশন তো প্রায় কি আমাদের ঠিক আছে, যেভাবে আমরা আগাইতেছি ঠিক আছে। তাইলে এবার এখানে দেখো, তাহলে এখানে আসলে এটা কত হবে, তাহলে 9 দিয়ে এখন আমি দেখো 9 দিয়ে এই যে 9 আছে, 9 দিয়ে আমি 1.4 রে গুণ করব, তাহলে 9 দিয়ে 1 রে গুণ করলে 9 1 9, আর 4 দিয়ে 9 রে গুণ করলে 4 9 36, যেহেতু 0.4 আছে তার মানে 3.6 হবে, ঠিক আছে? তাহলে 9 1 9 প্লাস 3.6, তাহলে 9 আর 3.6 করলে কত হয়, 9 আর 3.6 মানে 12.6, তাহলে এই যে 12.6, কিন্তু আমার এই দুইটা শূন্য কিন্তু আছে, ঠিক আছে না, মানে 100 আমার আছে, তাহলে এটারে আমি যদি এখন 100 তো আছেই, তাহলে এটারে যদি আমি এখনই করি তাহলে কত হয় 12 6 0, এটা হয় 1260, তাই না? 100 দিয়ে গুণ করলে 1260, তো এটা তো সেকেন্ড, এটারে মিনিট করলে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 0 কাটা, আর আছে 126, 126টা 6 দ্বারা ভাগ করলে কত হয়, 6 দুগুণ 12, মানে 20 বার যায়, 20 এর থেকে একটু বেশি যাবে, তাই না? 6 দিয়ে 20 বার করলে হয় 120, বাট সেখানে 126 আছে, মানে 20 এর উপরে কিছু একটা হবে, তাহলে এই যে 20 মিনিট, দেখছো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের কাছাকাছি মিলে যেতেছে। এবার দেখো যে কপার সালফেট 5000 এত গণনা করলে কি পরিমাণ জমা হবে, মানে ডাব্লিউ কাল কি হয়েছে এমআইটি, তাহলে এখানে এম কত, কপার হলো 63.5 ইন্টু আই, এখানে হলো 5000 দিচ্ছে মানে 5, কিন্তু 1 ঘন্টা মানে কি 1 ঘন্টা হলো 60 গুণন 60, আর নিচে কপারের চার্জ হলো আমার 2 ইন্টু 96,500, দেখো এইটা একটু জটিল হবে, তাহলে এইটা একটু জটিল দেখো, তাহলে আমি এটা কেমনে কেমনে করব, প্রথম কথা হলো এই যে দুইটা শূন্য কাটা, উপরে দুইটা শূন্য নিচে দুইটা শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, নিচে আমার 965 থাকতেছে, তাই না? তাহলে এই যে 965 থাকলো, তাহলে আমি এখন এটারে আমি কি করব, এটারে এটারে এখন আমি কি করবো কও দেখি, এটারে 9, তাই না, 4 9 5 9 6 9 54, 7 9, আচ্ছা, তাহলে এইটারে আমি দেখো 9.65 আছে, এটারে আমি ছোট করলাম, ছোট করে এটারে, এটা এখানে কত আছে, নিচে আমার 965 আছে, এটারে আমি 9.65 করলাম, মানে 2 ঘর ছোট করলাম, এই জন্য এখানে আমি আবার 100 দিয়ে গুণ দিলাম, তাই না? তাহলে দেখি হইতেছে, তাহলে এখন কিন্তু এটা 9.65, এই 9.65 রে আমি এখন উপরে কি আছে দেখো আমার 63.5 আছে, ওরে আমি ভাগ করব, তাহলে 9 রে আমার 63 রে আমার 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 নং 45, 6 নং 54, 7 নং 63, তাই না? কিন্তু 9.65 আছে, তাহলে 7 বার যদি আমি গুণ করি, তাহলে 63-র সাথে আমার আরো কিছু যোগ হবে, 66-র মতো হয়ে যাবে, বাট এখানে তো 63 আছে, তার মানে 7 বার আমার যাবে না, 7-এর থেকে একটু কম, 6.5 বার আমি ধরলাম, 6.5 বার, তাহলে এইটা দিয়ে আমি এটারে কাটলে আমি 6.5 পাই, উপরে 6.5, সাথে কিন্তু উপরে দেখো আমার একটা 6, দুইটা 6 আর একটা কিন্তু 5 আছে, তাহলে উপরে আমার 6.5 ইন্টু 6 6 কত হয় 36, ইন্টু একটা 5 থাকতেছে, আর নিচে আমার কি কি থাকলো, নিচে আমার শুধু 200 থাকলো, নিচে আমার শুধু 200, এখনই ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে 36 ইন্টু 5 ইন্টু 6.5 আছে, তাহলে এইটারে এখন ক্যালকুলেশন করতে হবে, তাইলে এখন তুমি এই যে 2 আছে, এই 2 দিয়া তুমি 6.5 রে কাটো, 2 দিয়ে তুমি 6.5 রে কাটলে কত হবে 3.25, 3.25 গুণন 5 36 কত হয়, এখানে 5 3 5 15, 150, আর 5 6 30 মানে 180, তাহলে উপরে 180, আর নিচে কিন্তু আমার দুইটা আর নাই, শুধু 100 আছে, তাই না? তাহলে এই শূন্য কাটা, তাহলে 18 এখন, এই শূন্য কাটা, তাহলে এখন, তাহলে এটা এখন কত হয় 10 দিয়ে এটারে আমি যদি এই 18 গুণন এত, তাহলে এই 18 দিয়ে 3.25 রে করো, তাহলে 3 18 54, ঠিক আছে?
3 18 54 এখানে অপশনগুলো কি কি আছে এটা আচ্ছা তাহলে 18 দিয়ে এটারে আমি যদি করি তাহলে 3 18 54 আর 2.5 আছে তাহলে 2.5 তাহলে 18 গুণ 2.5 এন্ড 2.5 মানে কি 1/4 তাহলে 1/4 দিয়ে 18 যদি আমি গুণ করি 18 তাহলে 4 ভাগের 1 ভাগ কত হয় 4 4.5 তাই না তাহলে 4.5 তাহলে 3 18 54 54 সাথে 4.5 আমি যোগ করব তাহলে 54 আর 4.5 মানে কত 58 58.5 নিচে আমার থাকতেছে 10 তাহলে 10টা আমি কাটা করলে কত 5.85 হয় এন্ড 5.85 দেখো অ্যান্সার আছে 5.85 অবশ্যই এর থেকে একটু বেশি আসবে ওই যে দেখো লাস্টে 5.9 এর মতো আছে তাহলে অ্যান্সার মনে হয় ওইটা হবে ঠিক আছে 12 তাহলে এই ক্যালকুলেশন গুলো কিন্তু একটু জটিল ঠিক আছে তোমরা একটু দেখবা যে উপরের জিনিসগুলোরে আমি আরো কি করছি ছোট ধরছি যার কারণে একটা মান একটা আমি ছোট পাইছি পরে তুমি দেখবা যে কোনটারে কেমন ধরছো সে অনুযায়ী বাড়বে ঠিক আছে এই মানটা যেহেতু পাইছি এর থেকে তো কম আর সম্ভব না তাহলে 5.92 এটাই আসলে হবে তারপরে এই যে তুমি যে 1 ফেরত দিছো কপার তো 2 প্লাস আয়ন তার মানে 2 ফেরত দিলে 1 মোল পাবা তাহলে 1 ফেরত দিলে কিন্তু হাফ মোল পাবা আর কপার 1 মোল হলো 63.5 তাহলে হাফ মোল কত 61.31.75 কপার সালফেটে 0.16 এর দ্রবণ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কপার সঞ্চিত হবে কতটি পরমাণু তাহলে এই ক্ষেত্রে ওই যে এমআইটি বাই এফ ওটার আরেকটা সূত্র আছে কিউকাল এনইএফ ঠিক আছে এন মানে কি এনইএফ তাহলে এখন আমি যদি এন এন সমান তাহলে কি পাবো কিউ বাই ইএফ ঠিক আছে আর এন সমান কি অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা তাই না যেহেতু আমার অণুর সংখ্যা চাইছে তাহলে কিউ এখানে কত কিউ সমান তো আইটি তাই না আই এখানে কত 0.16 ইন্টু টি আমার কত 40 মিনিট তাহলে 40 গুণন 60 ইন্টু ই ই হলো কপার হলো 2 ইন্টু এফ হলো 96,500 এটা তাই না তাহলে এখন এইটা দেখো আবার জটিল ক্যালকুলেশন এইটা এইটা কাটা এইটা এইটা কাটা ঠিক আছে এরপরে এটা এটা কাটা দিলাম এরপরে এখানে দেখবা যে 9.6 তাই না এখানে দিছে 0.16 তাহলে এখানে এটা আচ্ছা উপরে আমি সব ঠিকঠাক লিখছি তাই না 40 মিনিট ক্যাথোডে কত পরমাণু জমা হবে এটা আচ্ছা এইটার এখন মোল সংখ্যা হিসাব করতে হবে যে 965 তাহলে এটাও সিমিলার এটারে আমি কি করব আবার দুই ঘর আমি লিখবো ফলে এটার আমি 9.65 বানাই দিছি তাই না 9.65 বানাই দিছি আচ্ছা 4 6 24 0.16 16 আচ্ছা এটা এটা তাহলে এখন আচ্ছা তাহলে এটা এখন দেখবা যে ওখানে 4 এখানে 6 তাই না এন ই এফ আচ্ছা কিউকল আইটি ঠিক আছে কিউকল আইটি ঠিক লিখছি সব আচ্ছা এরপরে এখানে তার মানে এখানে কি আমার এখানে 9.65 আছে তাহলে এখন 4 দিয়ে যদি আমি 9.6 টা ভাগ করি তাহলে আসলে কত হবে বা 6 দিয়ে 9.6 টা আমি ভাগ করলাম 6 দিয়ে 9 পয়েন্ট আচ্ছা আচ্ছা এই 2 আছে এই 2 দিয়ে এটা আমি করলাম 3 তাহলে 3 হইলো নিচে আর দুইটা নাই এন্ড 3 দিয়ে 9.6 এটা যদি আমি ভাগ করি তাহলে 3 তিরিকে 9 9 তার মানে 3.2 এর মতো একটা মান আসবে তাই না 3.2 এর মতো একটা মান আসবে তাহলে এটা হবে 3.2 ধরে রাখলাম 3.2 ঠিক আছে নিচে আমার 3.2 এটা হইলো 3.2 সাথে আমার 100 আছে সাথে আমার 100 আছে ঠিক আছে আর উপরে আমার কি থাকলো 4 গুণন 0.16 ঠিক আছে 0.16 তাইলে এরপর এখানে দেখবো 0.16 আচ্ছা তারপরে এখানে উপরেরটারে আমি কি করব 16 বানাইলাম 16 যদি বানাই তাহলে 16 গুণন 4 আর নিচে আমার 3.2 থাকলো ইন্টু এখানে দুইটা শূন্য আছে আরো দুইটা শূন্য হবে কারণ উপরে আমি ওটারে 16 করার কারণে নিচে আমার আরো দুইটা শূন্য লেখা লাগবে ঠিক আছে তাহলে এরপর এখানে 3.2 আছে এই 3.2 রে আমি 16 দিয়ে যদি ই করি 3.2 রে 16 দিয়ে 16 এর মধ্যে এখানে ভাগ করলে আসলে কত হবে এখানে কোনো একটা জায়গা থেকে কি মিস্টেক করছি 3 দুইটা শূন্য কাটা 6 এটা ভাগ করলে হয় 3 3 দিয়ে এটারে ভাগ করলে 3 তিরিকে 9 3.2 ঠিক আছে আর 0.16 ওখানে আছে 4 ঠিকই তো আছে 16 এটা করলাম আচ্ছা এখানে ঠিক আছে ঠিক আছে তাহলে 4 এখানে 3 3 দিয়ে যদি আমি এটারে ভাগ করি 3 দিয়ে এটা 3 5 15 আর 2 মানে এটা দিয়ে এটারে ভাগ করলে পাই 5 এর মতো আমি পাবো ঠিক আছে 5 এর মতোই তো আমি পাইতেছি তাই না 3.2 রে 16 যদি ভাগ করি 3 5 15
3 5 15 আর 5 দোকানে 10 16 ঠিকই আছে 5 তাহলে উপরে হইতেছে 4 5 20 মানে কত হইতেছে 20 উপরে তাহলে 20 হইতেছে তাহলে একটা শূন্য আর 20 এর একটা শূন্য কাটা তাহলে উপরে হইতেছে 2 বাই কত 1000 তাই না তাহলে এইটাই তো আসলে আসতেছে এখন এইটা যে আসতেছে এখন এইটা কিন্তু মূল সংখ্যা তাই না তাহলে এই এনএটারে যদি আমি ওই পার করে দিই তাহলে এটার সাথে এনএ হবে তাহলে এনএ হলেই তো আমি এনএ প্রমাণ পাবো তাহলে এন এর মান কত 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23 তাহলে এখানে যে 1000 আছে এই 23 দিয়ে যদি আমি এখানে করি উপরে আমার 23 নিচে আমার 1000 তাহলে এটাতে কাটলে উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার কত হইতেছে 20 হইতেছে তাই না আর এখানে 6 দুগুণে তখন 12 হইতেছে তার মানে 12 পয়েন্ট কিছু একটা তাহলে 12 পয়েন্ট কিছু একটা ঠিক আছে তাহলে 12 পয়েন্ট 10 টু দি পাওয়ার 20 তাহলে 12টারে যদি 1.2 করি তাহলে এখানে 10 টু দি পাওয়ার 21 হয় তাহলে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এরকম অপশনে কি আছে 1.2 দেখে যে ক নাম্বারটা 1.2 এর মতোই আছে তাই না ক নাম্বারটা 1.2 মানে 1.19 মানে তো 2 তাহলে এগুলো কিন্তু জটিল ঠিক আছে আমি দেখানোর জন্য একটু বড় করে সময় নিয়ে দেখাইতেছি ঠিক আছে আমার নিজেরও করা লাগতেছে আমি তো আগে আসলে করি নাই এই জন্য তোমাদের এখানেই সামনে যেভাবে যাইতেছে তো তোমরাও জিনিসগুলো ওইভাবেই করবা একটু বড় ছোট নেই 1 কলম্ব বিদ্যুৎ চালনা করলে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত 1 কলম্ব চালনা করলে জিঙ্কের এখানে বলছে যে জিঙ্কের পরিমাণ কত দ্রবীভূত এখন এখন একটা জিনিস এখানে দেখো এখন তোমাদের একটু আগে আমরা আমাদের যে নাম্বার এমসিকিউটা ছিল আমাদের যেই 4 নাম্বার এমসিকিউটা ছিল যে 1 ফেরড এই 4 নাম্বার দেখো এই যে জিঙ্কের তড়িৎ-ঋণাত্মক তুল্য আমি বলছি যে এই তড়িৎ-ঋণাত্মক তুল্যাঙ্ক মানে কি 1 কুলম্ব দিলে কতটা জমা হয় তাহলে এখানে দেখো 3.38 গুণন 10 টু দি পাওয়ার -4 ছিল তাহলে 1 কুলম্ব দিলে এতটুকু চার্জই জমা হয় তাই না তড়িৎ-ঋণাত্মক তুল্য মানে তো এটাই তাহলে অ্যান্সার হবে ওইটাই 3.38 গুণন 10 টু দি পাওয়ার -6 দেখো এখানে অপশন আছে 10 টু দি পাওয়ার -4 তার মানে 3.34 গুণন 10 টু দি পাওয়ার -4 তার মানে 3 এর আগে আমার 3টা শূন্য হবে ঠিক আছে বাট এখানে 2টা শূন্য দিছে তাহলে এটারে 4 ঘর যদি আমি ছোট করি তার মানে 0.00034 এইটা হওয়ার কথা ঠিক আছে বাট ওরা 1 2 3 4 হ্যাঁ ওরা এটা ভুল করছে এখানে আরেকটা শূন্য হইতো ঠিক আছে মানে তড়িৎ-রাশির তুলনাঙ্কের মান যেটা 1 কলম্ব দিলে ততই হবে এটাও এই সিমিলার অঙ্ক ক্রোমিয়াম সালফেট ক্রোমিয়াম অল টাইম ক্রোমিয়াম হলো 3+ হয় ঠিক আছে 3 ফেরট দিলে তার মানে 1 মোলই হবে ঠিক আছে 1 মোল আর 1 মোল ক্রোমিয়ামের ভর কত আমরা জানি 1 মোল ক্রোমিয়ামের ভর হলো 52 গ্রাম এখানে 3+ দিছে দেখো 3+ মানে কি 3 ফেরট দিলে আমি 1 মোল পাবো 3 ফেরট দিলে 1 মোল আর 1 মোল মানে 27 গ্রাম তাহলে 27 গ্রাম পাওয়ার জন্য আমার 3 ফেরট দেওয়া লাগবে তাহলে 9 গ্রাম পাওয়ার জন্য আমার কত দেওয়া লাগবে 9/27 গুণন 3 তার মানে 3/3 মানে 1 ফেরট এবার দেখো এই যে 27 গ্রাম জমা করতে কতটুকু ওই যে বললাম 3 ফেরট এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আর এসএন ঠিক আছে টিন এখানে বলছে এর মধ্যে 1 ফেরট চালনা করি তাহলে সোডিয়ামের মানে কি সোডিয়াম প্লাস আয়ন তার +1 তার +2 তার +3 তার +4 কোনটা বেশি পরিমাণে সঞ্চিত হবে যার চার্জ কম এর যেহেতু +1 এর 1 ফেরত দিলে 1 মোলই পাবো এর যেহেতু +2 এর 2 ফেরত দিলে 1 মোল পাবো তাহলে 1 ফেরত দিলে এর হাফ মোল এর 1/3 মোল এর 1/4 মোল তাহলে সবথেকে বেশি পাইতেছে সোডিয়াম নিচের কোন তড়িৎ দ্বারে জারণ প্রক্রিয়া বোঝায় তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস জারণ নিচের কোন তড়িৎ দ্বারে বিজারণ প্রক্রিয়া বোঝায় এই যে 2+ থেকে 2 তোমরা জানো এখানে 2+ মানে কি দুইটা ইলেকট্রন সে ছাড়ছিল এখানে কি হয়েছে ওই দুইটা ইলেকট্রন আবার সে নিয়ে এটা তৈরি করছে তাহলে নরমাল থেকে প্লাস মানে জারণ আর প্লাস থেকে নরমাল মানে বিজারণ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এত এর সাথে কোনটা ক্যাথোড রূপে আমরা জানি তড়িৎ রাসায়নিক সিরিজে উপরে যেটা থাকে ওটা হলো অ্যানোড অ্যানোড থাকে উপরে অ্যানোড উপরে অ্যানোডের জারণ বিভব বেশি অ্যানোডের জারণ বিভব বেশি অ্যানোড হলো বেশি সক্রিয় এরা হলো বেশি বিজারক তাহলে আমাদের যে সক্রিয়তার সিরিজগুলো আছে উপরের দিকে যারা আছে তারা হলো বিজারক বেশি বিজারক তারা বেশি সক্রিয় তাদের জারণ বিভব বেশি তারা অ্যানোড হিসেবে কাজ করে এই 4টা পয়েন্ট মনে রাখা লাগবে আর ক্যাথোড নিচে তো জিঙ্কের সাথে আমি ক্যাথোড কারণে নিতে চাই তাহলে অবশ্যই জিঙ্কের নিচে কারণে নিতে হবে তো জিঙ্কের নিচে আমার আসলে কে আছে জিঙ্কের নিচে আমার কে আছে কোবাল্ট দেখবা ঠিক আছে জিঙ্কের নিচে কোবাল্ট তোমরা সক্রিয়তার যে সিরিজটা আছে একদম মুখস্থ কোনো উপায় নেই ঠিক আছে আমরা আমাদের ভিডিওতে কেমনে মুখস্থ করবো ওগুলো আমরা দিছি ওইটার ভিডিওটা দেখতে ডেসক্রিপশনে দেওয়া আছে তো ওইটা তোমরা চাইলেই দেখতে পারো যে ট্রিক্স ঠিক আছে সক্রিয়তার সিরিজ নিয়ে যত ইনফরমেশন আছে সব ওখানে বলা আছে
তারপর এখানে বলছে দেখো জিঙ্ক ও সিলভারের জারণ বিভব দুইটা দেওয়া আছে, তাহলে এর জারণ বিভব কত, সিলভারের জারণ বিভব এত। তাহলে ইএমএফ কত থাকে, ইএমএফ আমরা কেমনে বের করি, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের ক্যাথোডের বিজারণ রিডাকশন। অ্যানোডের জারণের সাথে ক্যাথোডের বিজারণ করব, আর অ্যানোড কোনটা সিলেক্ট করবো, যার জারণ বিভব বেশি। দুইটারই জারণ বিভব দেওয়া আছে, তাহলে জারণ বিভব বেশি কার, এই যে এর, তাহলে এর জারণ বিভব বেশি, তাহলে এই হবে অ্যানোড। ঠিক আছে, তাহলে অ্যানোডের জারণ, তাহলে এই হলো অ্যানোড আর এই হলো কি ক্যাথোড। তাহলে এখন আমি, এই হলো অ্যানোড, অ্যানোড ক্যাথোড সিলেক্ট করা শেষ। তাহলে এখন আমি ইএমএফ বের করবো। তাহলে অ্যানোডের জারণ বিভব দেখো, অ্যানোডের কিন্তু জারণ বিভবই দেওয়া আছে, তাহলে 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, দেখো ক্যাথোড কে, তাহলে এই, কিন্তু এর তো আসলে জারণ বিভব দেওয়া আছে, তাহলে এর তো আমার লাগবে বিজারণ বিভব সূত্রে। তাহলে জারণ বিভব দেওয়া আছে, আমি বিজারণ বিভব চাইতে গেলে এটার আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তার মানে কি প্লাস 0.8 হবে, এটা হবে কি আর বিজারণ বিভব, তাহলে ওইটা যোগ, তাহলে 8 7 15 0.156। এখানে এই যে দেখো হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে হাইড্রোজেন এটা একটা কি অর্ধকোষ, হাইড্রোজেন এটা তো গ্যাস অর্ধকোষ। ক্যালোমেল তড়িৎদ্বার Ag2Cl2 একদমই তীব্র মুখস্থ, Ag2Cl2 ক্যালোমেল। এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, মানে জারণ বিভব দেওয়া আছে এত, এখানে সিলভার থেকে সিলভার প্লাস, এইটা জারণ বিভব দেওয়া আছে এত, মোট বিভব কত, তাহলে এই যে আবার কথা, দুইটা জারণ বিভব দেওয়া আছে, যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড, তাহলে এর জারণ বিভব বেশি, এই জন্য এই অ্যানোড, আর হলো ক্যাথোড, তাহলে অ্যানোডের জারণ বিভব নিব আমি, প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, তাহলে অ্যানোডের জারণ বিভব দেওয়া আছে 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোড হলো এটা, বাট এরও দেখো জারণ বিভব দেওয়া আছে, তাহলে একটা যদি আমি বিজারণ বিভব বের করতে দিই, তার আগে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস প্লাস 0.799, তাহলে এটা 0.76, এটা হলো 0.799, 7 7 14, 0.14, আবার এটা 9 আছে মানে 15, তাহলে যে 155। তারপর এখানে বলছে যে হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোড নিচে থাকে, অ্যানোড উপরে থাকে, তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে, হাইড্রোজেন নিজেই ক্যাথোড হিসেবে কাজ করবে, তাহলে হাইড্রোজেন থাকবে নিচে, তাহলে এর সাথে আরেকজন থাকবে, সে হলো অ্যানোড, সে থাকবে এর উপরে, তাহলে হাইড্রোজেনের উপরে কি আছে, জিঙ্ক, এই Cu Hg Ag এরা প্রত্যেকে কিন্তু নিচে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের নিচের গুলো আমাদের খুবই মনে রাখা লাগে। তারপর এখানে এই যে বলছে এর সাথে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে অ্যানোড কাজ করতে গেলে এর উপরে থাকা লাগবে, তাই না, তাহলে এর উপরে কি আছে, ওই যে জিঙ্ক। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, হাইড্রোজেন। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ, তাহলে এখানে জারণ বিজারণ অর্ধকোষ কোনটা, জারণ বিজারণ অর্ধকোষ কোনটা, এই যে দেখবা Fe থেকে এটা, জারণ বিজারণ অর্ধকোষের মধ্যে এটাই দেওয়া আছে, Sn2 থেকে Sn4 প্লাস, মানে একটা প্লাস থেকে আর বেশি আরেকটা প্লাস দেখবা, ঠিক আছে, তেমনি এখানে 2 প্লাস থেকে 3 প্লাস, নর্মাল থেকে নর্মাল না, ঠিক আছে, যে এর কোনো চার্জ নাই এরকম না, 2 প্লাস থেকে 4 প্লাস, 2 প্লাস থেকে 3 প্লাস, এই টাইপের এগুলো হবে। নিচের কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হলো হাইড্রোজেন তড়িৎদ্বার। নিচের কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, তাও হাইড্রোজেন তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা, হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত, 0। গ্যাস ইলেকট্রোড, গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়, প্লাটিনাম আর অরাম, ঠিক আছে, তাহলে গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়, প্লাটিনাম আর অরাম বা গোল্ড, একটু মনে রেখো। হাইড্রোজেনের ক্ষেত্রে ঘনমাত্রা ছিল কত, 1 মোলার, ঘনমাত্রা 1 মোলার, তাপমাত্রা 298 কেলভিন, চাপ 1 atm। নিচে কোনটি শক্তিশালী বিজারক, উপরের দিকে যে থাকে, এই যে লিথিয়াম, ঠিক আছে, বাম দিকে বিজারক, ডান দিকে জারক, যত আমরা ডানে যাব জারক হয়ে যাবে, ঠিক আছে, আবার যত নিচে যাব তত বেশি বিজারক হয়ে যাবে, তাহলে উপরে লিথিয়াম হলো তীব্র বিজারক, খুবই মনে রাখা লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে, এই যে সবার নিচে যাই থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, তাহলে অরাম আছে নিচে, চার্জ মুক্ত হওয়া, এদের ক্যাটায়ন গুলো যারা আছে নিচে যারা থাকে ওরা তাড়াতাড়ি চার্জ মুক্ত হয়। কোনটি আগে চার্জ মুক্ত হবে, এদের ক্ষেত্রেও দেখবা না সায়, তার মানে নাইট্রেট, না সায়, কোলা, ব্যাং, আইস, আসে, এটা হলো সিরিয়াল, সবার নিচে যে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সব থেকে কম সক্রিয় ধাতু কোনটা, সক্রিয়তার সিরিজে নিচে যে থাকবে সে কম সক্রিয়, তাহলে সবার নিচে কে আছে, সবার নিচে আছে গোল্ড, তাই না, Cu Ag Ag Au, তার আগে আছে প্লাটিনাম, হাইড্রোজেন, তাহলে সিরিজটা একটু মনে রাখবা। নিচের কোনটি ধাতুর আয়ন, দেখো এখানে দেখছে সিলভার, তাহলে এটা একটা ধাতু, আর এখানে দেখো সিলভার প্লাস আছে বাট এটা সলিড দিছে,
তাহলে সলিড হলে তো এখান থেকে সে প্লাস তৈরি করতে পারবে না, তাই না? সে তো কঠিনই আছে, তাহলে এটা বাদ। বুঝছো? এখানে দেখো সলিড, সলিড হলে কিন্তু প্লাস তৈরি করতে পারবে না, ধাতুর আয়ন তৈরি করতে পারবে না। এখানে দেখো সিলভার আছে, আর এই যে অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াস মানে কি, সে প্লাস মাইনাস তৈরি করতে পারবে। তার মানে সিলভার এখানে, এখানে হলো কি সিলভার প্লাস তৈরি করতে পারবে। তার মানে অ্যান্সার এটা। কোনটি অবস্থান উপরে? এই যে ক্যালসিয়ামের অবস্থান উপরে। সিরিজের নিচের কোনটি সঠিক? তাহলে এটা আমি আবারও বলতেছি যে তোমাদের আগে থেকে এটা পড়া লাগবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম দেখো অনেক উপরে আছে, নিকেল অনেক নিচে, ঠিক আছে? তামার বিজারণ বিভব কত? তামার বিজারণ বিভব হলো 0.34, আর জিঙ্কের জারণ বিভব 0.76। এই দুইটা তো খুবই মনে রাখা লাগে। জিঙ্কের জারণ বিভব প্লাস 0.76। অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটে। ডেনিয়েল কোষ, ডেনিয়েল কোষ আরেকটা নাম কি? গ্যালভানিক কোষ, গ্যালভানিক। এরা হলো কি তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। বা এরা কিন্তু প্রাইমারি কোষ, মানে এরা কিন্তু চার্জ সঞ্চয় করে রাখে না, ঠিক আছে? প্রাইমারি কোষ। তাহলে ডেনিয়েল কোষে জিঙ্কের জারণ ঘটে, অ্যানোড রূপে জিঙ্ক ইউজ করি, ক্যাথোড রূপে কপার ইউজ করি। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস থেকে কপার। তাহলে এখানে অ্যানোড রূপে এই যেটা। লবণ সেতু, লবণ সেতুতে কি কি ব্যবহার করা হয়? 4টা জিনিস ব্যবহার করা হয়। কে? পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। খুবই মনে রাখা লাগে, ঠিক আছে? তাহলে এটা হবে কি? পটাশিয়াম নাইট্রেট। এই লবণ সেতু কোনটি ব্যবহার করা হয়? পটাশিয়াম নাইট্রেট। এখানে হবে পটাশিয়াম নাইট্রেট, উপরে কি? পটাশিয়াম ক্লোরাইড। এই যে এখানে ওই 4টা জিনিসই হবে, ঠিক আছে? যে দেখো এখানে আছে পটাশিয়াম ক্লোরাইড, তার মানে সে হয়, পটাশিয়াম নাইট্রেটও হয়, অ্যামিনো ক্লোরাইড হয় না। এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড হয়, পটাশিয়াম সালফেট হয় না, সোডিয়াম সালফেট হয়। এখানে পটাশিয়াম ক্লোরাইড হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড হয় না, সোডিয়াম কার্বনেট হয় না। এখানে পটাশিয়াম ক্লোরাইড হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড হয় না, সোডিয়াম নাইট্রেট এও হয় না। তাইলে দেখো সবগুলোর মধ্যে একটা না একটা ভুল আছে। তোমাদের বইয়ে খ দেওয়া আছে, তাহলে খটা মনে রাখবা। কিন্তু এটা কিন্তু আসলে সবই কিন্তু ভুল হইতেছে না। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার থেকে কপার 2 প্লাস, ক্যাথোডে কোন বিক্রিয়াটাকে? তাহলে ক্যাথোড, ক্যাথোডে বিজারণ বিভব, এই যে কপার থেকে কপার 2 প্লাস, এটা হলো ক্যাথোড বিক্রিয়া, বিজারণ। এর যেহেতু নরমাল থেকে 2 প্লাস হইছে, মানে জারণ হইছে, দুইটা ছাড়ছে, আর এই ওই দুইটা গ্রহণ করে বিজারণ হইছে। তাহলে কপার থেকে কপার 2 প্লাস, এই কপার 2 প্লাস থেকে কপার। ইএমএফ এর সূত্র কি? অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ। তারপরে এখানে দিছে দেখো যে M2 প্লাস থেকে M, তাহলে 2 প্লাস থেকে M মানে কি? এটা বিজারণ বিভব দেওয়া আছে, বিজারণ। আর এখানেও 2 প্লাস থেকে M, এইটাও বিজারণ দেওয়া আছে, এইটার বিভব চাইছে। তার মানে এরকম যদি বিভব চাই, তাহলে আমার অ্যানোড আর ক্যাথোড বের করতে হবে, আর যার জারণ বিভব সে হলো অ্যানোড। তাহলে দুইটার যেহেতু বিজারণ বিভব দেওয়া আছে, কারণ 2 প্লাস থেকে নর্মাল, 2 প্লাস থেকে নর্মাল, তার মানে তারা ইলেকট্রন নিছে, তার মানে এটা বিজারণ। তাহলে আমার জারণ করতে হবে, এদের আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস 0.34, আর এটাও মাইনাস 2.3। তাহলে এখন এটা হলো এদের জারণ বিভব, তাহলে কার জারণ বিভব বেশি? এটা বেশি না, কারণ মাইনাস 2.3 তো অনেক কম, আর মাইনাস 3.4, তাই না? মাইনাস যদি আগে থাকে তাহলে সংখ্যাটা যত ছোট হয় তার মানে সে তত বড়, তাহলে এটা বড়, তার মানে এই হবে কি? এই হলো অ্যানোড। তাহলে অ্যানোড, এই হলো অ্যানোড, এই হলো ক্যাথোড। তাহলে অ্যানোডের হলো জারণ বিভব, তাহলে অ্যানোডের জারণ বিভব কত? 0.34 প্লাস, তাই না? এর জারণ বিভব তো ওই যে যেহেতু বিজারণ দেওয়া আছে মাইনাস করে জারণ পেলাম, প্লাস ক্যাথোডের হলো বিজারণ বিভব, তাহলে ক্যাথোডের বিজারণ বিভব তো দেওয়া ছিল প্লাস 2 থেকে এত 2.3, এত বিজারণ বিভব, তাহলে ক্যাথোডের বিজারণ বিভব, তাহলে এটা হিসাব করলে কত দেখবা যে 1 পয়েন্ট প্লাস 1.96। আচ্ছা, এরপরে এইটার কোষ সংকেতটা কত? এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এইচ থেকে এইচ প্লাস, এটা তো জিরো দিছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তার মানে কি এর জারণ বিভব বেশি, অর্থ জিরোই। এর জারণ বিভব বেশি, তার মানে এই অ্যানোড হিসেবে কাজ করবে, আর অ্যানোডে কি হয়? জারণ বিভব, জারণ বিক্রিয়া হয়, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস তৈরি করবে। আর তাহলে এই কি? অবশ্যই ক্যাথোড, আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, তার মানে সে প্লাস থেকে নরমাল তৈরি করবে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, প্লাস থেকে এটা, তাহলে অ্যান্সার হবে কি? ক। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, হাইড্রোজেন থেকে এটা। আচ্ছা, এখানে আবার একটু ঝামেলা আছে, দেখো যে এখানে, এখানে আমরা যদি এখানে দিই, অবশ্যই আমাদের চাপটা দিতে হবে, যেহেতু গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস তৈরিদার, সেক্ষেত্রে এটা হবে না, এটা হবে খ। দেখো দুইটা একই প্রায়, তাই না? সেই ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে অবশ্যই চাপ দেওয়া লাগবে, প্রথমত কিন্তু চাপ দেয় নাই। আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফ্রিক অ্যাসিড, খুবই মনে রাখা লাগবে সালফ্রিক অ্যাসিড। এই সালফ্রিক অ্যাসিড কত? 38% W/V। ঘনত্ব কত? 1.29 গ্রাম পার cm কিউব। আপেক্ষিক গুরুত্ব কত? 1.25 থেকে
1.26 এর মধ্যে রাখা হয়। আপনি কি করতো? এখানে মাঝে মধ্যে পানি দেওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। লেড সঞ্চয়ী কোষে কোনটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ওই যে লেড সঞ্চয়ী কোষে মানে এটাই সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? লেড স্টোরেজ ব্যাটারি। তারপর লেড সালফিউরিক অ্যাসিডের গুরুত্ব কত, যে কেবলই বললাম 1.25। অভ্যন্তরীণ রোধ কত, 0.001 ওহম। আর টোটাল আমরা 12 ভোল্টেজ পাই, মনে রাখবো। 6টা ই থাকে, প্রত্যেকটা 2 ভোল্টেজ করে। মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ী কোষে মাঝে মধ্যে পানি দেওয়া হয় কেন? সালফিউরিক অ্যাসিডে আপকে করতে ঠিক রাখতে। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ধাতু, স্টোরেজ মানে কি, ওই লেড স্টোরেজ ব্যাটারি বোঝাইছে, তাহলে লেড ধাতু যাবে। শুষ্ক কোষের ইএমএফ মান কত? 1.5। শুষ্ক কোষ মানে কি? ড্রাই সেল। ড্রাই সেল। এই ড্রাই সেলে শুষ্ক কোষে অ্যানোড হিসেবে কি ইউজ করা হয়? জিঙ্ক। ক্যাথোড হিসেবে কি ইউজ করা হয়? ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড, ঠিক আছে? কার্বন দণ্ড। আর বিক্রিয়া কি হয় এখানে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, বাট ক্যাথোডে কার্বন কিন্তু বিক্রিয়া করে না, বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন থেকে অ্যামোনিয়া, ঠিক আছে? আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে কি হয়? লেড স্টোরেজ ব্যাটারি সংকেত কোনটা? তাহলে লেড থেকে লেড 2+, তাহলে কোন কই আছে লেড থেকে লেড 2+, আর এই যে এটা, ঠিক আছে? এখানে অ্যানোড হিসেবে এটা ইউজ করি, অ্যানোড। আর ক্যাথোড হিসেবে এইটা ইউজ করি, লেড অক্সাইড। তাহলে অ্যানোড হিসেবে লেড থেকে লেড 2+ তৈরি করি, আর ক্যাথোডে লেড 2+ থেকে লেড তৈরি করি, ঠিক আছে? তাহলে ক্যাথোড হিসেবে কিন্তু লেড অক্সাইড ইউজ করা হয়। কোনটি রিচার্জ করা যায়? শুষ্ক কোষ রিচার্জ করা যায় না। শুষ্ক কোষ মানে কি? শুষ্ক কোষ মানে ড্রাই সেল, মানে ওই যে রিমোটের যে ব্যাটারি ইউজ করি আমরা ওগুলা, বা লেকলেন্স সেল, এটার আরেকটা নাম কি? লেকলেন্স। লেকলেন্স। অ্যালকালি কোষ সেও যায় না, লিথিয়াম ব্যাটারিও যায় না, বাট লিথিয়াম আয়ন ব্যাটারি যায়। এই যে হার্টের পেস মেকার হিসেবে কি? এই যে লিথিয়াম এসবিও, এটার মানে কি? লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি না। তো লিথিয়াম এসবিও ব্যাটারি, লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হিসেবে কি ইউজ করা হয়? লেড। আর ক্যাথোড হিসেবে একটু আগে দেখালাম লেড অক্সাইড। লেড অক্সাইড আমরা ইউজ না করে Ag2S2O4 ঠিক আছে? S4O7। তাহলে Ag2S4O7 মানে কি? মানে কি সিলভার ভ্যানাডিয়াম Ag2V4O7, ঠিক আছে? সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। তাহলে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইডের মিনিং হলো এসবিও। এসবিও মানে কি? সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। তাহলে ওখানে ক্যাথোড হিসেবে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড আমরা ইউজ করতে পারি, লেড অক্সাইড ইউজ করতে পারি, বাট অ্যানোড হিসেবে আমরা লেড ইউজ করি। এরা কিন্তু হার্টের পেস মেকার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? হার্টের পেস মেকার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া টর্চ লাইট, রেডিও, এগুলাতে ব্যবহার করা হয়। প্রত্যেকটা ব্যাটারির ব্যবহার মনে রাখবা, আর ইএমএফ। তাহলে ব্যবহার আর ইএমএফ ভালো করে পড়বা। ব্যবহার ইএমএফ মান কত? হাইড্রোজেন ফুয়েল সেল কত? 1.23। হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড হিসেবে কি করা হয়? অ্যানোড হিসেবে হাইড্রোজেন। ক্যাথোড হিসেবে আমরা কি কাজ করি? অক্সিজেন বা মিথানল, CH3OS, অক্সিজেন বা মিথানল, ঠিক আছে? আর অ্যানোড মানে কি? অ্যানোড মানে বিজারক, যার জারণ বিভব হয় নাম বিজারক। ক্যাথোড মানে কিন্তু জারক। তাহলে জারক হিসেবে কি ইউজ করি? এটাও আসতে পারে। তাহলে অ্যানোড আর ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? তাহলে অ্যানোড হিসেবে এগুলা, অ্যানোড হিসেবে মনে করো অ্যানোড আর ক্যাথোড হিসেবে তো গ্রাফাইট ইউজ করা হয়, বাট অ্যানোড আর ক্যাথোডে আমরা এই গ্যাসগুলো চালনা করি, ঠিক আছে? তারা আসলে এই বিক্রিয়াগুলো করে, ওই জিনিসগুলো আসলে বিক্রিয়া করে। ফুয়েল সেলের ক্যাথোড জ্বালানি হিসেবে কোন, ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে কোনটাই যে একটু আগে দেখালাম, ক্যাথোডে বলছে, তার মানে কি? মিথানল বা অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেন। নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হলো কি? এই যে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলে প্রভাবক হিসেবে কোনটা ইউজ করা হয়? প্রভাবক হিসেবে এই যে প্লাটিনাম। ফুয়েল সেলে প্রভাবক হিসেবে কোনটা ইউজ করা হয়? প্লাটিনাম ইউজ করা হয়, কোবাল্ট ইউজ করা হয়। আচ্ছা, নিচের কোনটি পরিবেশ বান্ধব? অবশ্যই ফুয়েল সেল, কারণ এখানে পানি তৈরি হয়, যেটা কিন্তু পরিবেশের জন্য তো ক্ষতিকর না। এখানে বলছে ক্যাথোডে এত গ্রাম ধাতু জমা হয় কত সময় ধরে চালনা করলে? তাহলে ওটা একই সূত্র, ওই যে কি, জেড ইকুয়াল কি MIT বাই EF। এখানে টি চাইছে, তাহলে টি সমান কি ZEF। তাহলে জেড এখানে কত? 1 গ্রাম ইন্টু জেড। ই হলো কত? ই হলো চার্জ, চার্জ হলো 3, এফ হলো কত? 96,500 ইন্টু ই আমার কত?
ইন্টু আইটি, তাই না? আই এখানে কত, আই তো চাইছে না, আয়ের মান দেওয়া আছে 0.1 ইন্টু এর ভর কত দেওয়া আছে 40। তাহলে দেখো এটা আসলে কি হয়, এই শূন্য কাটা, তাই না? এই 0.1, এটা যদি আমি 0.1টা নাই করে দিই তাহলে উপরে আমার একটা 10 হবে, ঠিক আছে? উপরে একটা 10 হবে, তাইলে নিচে আমার থাকতেছে 4 আর উপরে আমার থাকতেছে 3 গুণন 96 500, 3 গুণন 96,000 এত, তাই না? তাহলে এখন আমি 4 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে অ্যান্সার গুলো কি দেখো অনেক বড় বড়, তাইলে এখানে এই 4 দিয়ে আমি যেটারে আমি ধরলাম যে 96.500, 96 না 9 পয়েন্ট ধরি, 9 পয়েন্ট এত, তার মানে কি 4 ঘরে ছোট করলাম, তাই না? তাহলে এখানে 4 ঘর আমার ই করতে হবে, তাহলে এটা 9 পয়েন্ট। তাহলে 4 দিয়ে আমি 9 রে যদি ভাগ করি তাহলে 4 দুগুণ 8, 2 হয়, তাহলে 2 হবে, তার মানে 2.5 এর মতো একটা হবে, ঠিক আছে না? মানে আড়াই বার গেলে তো 10 হইতো, বাট এখানে 9.6 আছে, 10 এর থেকে কম, তাহলে আড়াই বার না, আড়াইয়ের থেকে কম 2.4 এর মতো হয়। 2.4 গুণন 3 গুণন ওই যে 1 দিয়ে 4টা শূন্য, তাহলে এই 3 দিয়ে এটা যদি আমি গুণ করি তাহলে 3 দুগুণ 6 আর 3 4 12, তার মানে 7.2 আসতেছে। 7.2 গুণন আমার 4টা শূন্য, 1 2 3 4, তার মানে 7.2 মানে কি 72, একটা শূন্য শেষ, 7.2 টা 72 বানিয়েছে মানে একটা শূন্য শেষ, বাকি থাকলো 3টা শূন্য, তাহলে 72 দিয়ে 3টা শূন্য, তাহলে অ্যান্সার এই যে দেখো ঘ নাম্বার। এখন দেখো কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, তড়িৎ বিশ্লেষ্য কোষে। এখানে আমরা আরো বিদ্যুৎ শক্তি ব্যাটারি আমরা দেই, দিয়া আমরা এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটাই, বাকি সবগুলাই কিন্তু বিদ্যুৎ শক্তি আমরা তৈরি করি, তাহলে বাকি সবগুলাই হলো কি তড়িৎ রাসায়নিক কোষ। রাসায়নিক কোষ, রাসায়নিক কোষের আরেকটা ইম্পর্টেন্ট কি, সেখানে অ্যানোড হয় ঋণাত্মক, ক্যাথোড হয় ধনাত্মক, বাট তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড হয় ধনাত্মক, ক্যাথোড হয় ঋণাত্মক। মনে রাখবা তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা ব্যাটারি ইউজ করি, বাইরে থেকে শক্তি দিই, বাইরে থেকে শক্তি দিয়ে আমরা শক্তিটাকে খরচ করি, তো ওই যে ব্যাটারিটা ইউজ করি, ব্যাটারির পজিটিভ প্রান্ত আমার অ্যানোডের সাথে অ্যাটাচ থাকে, এই জন্য অ্যানোড আমার পজিটিভ। বাট তড়িৎ রাসায়নিক কোষে এখানে কি হয়, অ্যানোড থেকে যে মৌলটা থাকে সে দুইটা ইলেকট্রন ওই দণ্ডের মধ্যে রেখে সে পুকুরে ঝাঁপ দেয়, মানে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ঝাঁপ দেয়, ফলে ওই দুইটা ইলেকট্রন, ওখানে ইলেকট্রন বেশি থাকে আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, সেই জন্য অ্যানোড হয় নেগেটিভ, ঠিক আছে? তাহলে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড নেগেটিভ কেন, কারণ সেখানে ইলেকট্রন ছেড়ে যায়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক কেন, কারণ সেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে থাকে। এটা আমরা একাডেমিক ক্লাস অনেক ভালো করে তোমাদের পড়াইছি। লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়, তার মানে ক্যাথোডে কি থাকে, লেড অক্সাইড, এই যে ঘ নাম্বার PbO2। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় জলীয় দ্রবণে কোনটি উৎপন্ন হয় না। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে সোডিয়াম ক্লোরাইড, এখন এর দুইটা জিনিস আছে, একটা আছে গলিত, একটা আছে গলিত দ্রবণ, তাহলে গলিত দ্রবণ, আর একটা আছে জলীয় দ্রবণ, জলীয়, তাহলে গলিত দ্রবণের অ্যানোড, তাহলে এই যে অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে? তাহলে এই যে গলিত দ্রবণ যেটা আছে, তো গলিত দ্রবণে অ্যানোডে কি তৈরি করবে, মনে করো যে গলিত দ্রবণ মানে তার মধ্যে কোনো পানি নেই, তার মানে সেখানে অ্যানোডে অ্যানোয়নটা তৈরি করবে, অ্যানোয়ন কি আছে এখানে, ক্লোরাইড, তার মানে অ্যানোডে হলো ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে ক্যাটায়ন মানে কি আছে, সোডিয়াম, সিম্পল, ঠিক আছে? এন্ড জলীয় দ্রবণে অ্যানোডে কিন্তু ওই অ্যানোয়নই তৈরি করবে, অ্যানোয়ন তার মানে কি ক্লোরিন গ্যাস, বাট ক্যাথোডে দেখো এখানে সোডিয়াম উৎপন্ন হবে না, কারণ জলীয় দ্রবণ বলছে, জলীয় দ্রবণ মানে কি সেখানে পানি আছে, পানি আর OH দুইটাই আছে, তাহলে সেখানে সোডিয়াম আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, তো আমরা জানি হাইড্রোজেন আয়ন তো নিচে থাকে, এজন্য সে আগে চার্জ মুক্ত হবে, এই জন্য তার ক্যাটায়নে সোডিয়াম উৎপন্ন না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে জলীয় দ্রবণটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? জলীয় দ্রবণটা অ্যানোডে কোনো ঝামেলা নেই, বাট ক্যাথোডে আমার কি করবে, ক্যাটায়ন যেহেতু সোডিয়াম বাট জলীয় আছে, তার মানে সেখানে পানিও আছে, মানে সেখানে হাইড্রোজেন আয়ন আছে, তাহলে সেখানে সোডিয়ামের আগে কি করবে, হাইড্রোজেনটা সেটা তৈরি করবে। আর জলীয় দ্রবণ আরেকটা ইম্পর্টেন্ট, সেখানে উপজাত হিসেবে NaOH তৈরি হয়, যেটা আমার গলিত দ্রবণে তৈরি হয় না। শেষ। এই টপিকগুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আমাদের মেইন ক্লাসে পড়াইছি, তোমরা একটু চাইলে এটা ডিসক্রিপশনের মেইন ক্লাসও দেওয়া থাকবে, ঠিক আছে? বেসিক্স থেকে একটা অ্যাডমিশনের ক্লাস দেওয়া থাকবে, তোমরা ওটা দেখতে পারো। আচ্ছা নিচে তাহলে এখানে বলছে যে কোনটি উৎপন্ন হয় না, তাহলে এই যে সোডিয়াম এটা উৎপন্ন হবে না। আচ্ছা জলীয় দ্রবণে কোনটা উৎপন্ন হয় না, এই যে সোডিয়াম তো উৎপন্ন হয় না, কেবলই তো দেখাইলাম, তাই না? অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড উপজাত তৈরি হয়, বাট ওটা হয় না। নিচে কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, এই যে সবল অ্যাসিড,
এই সবল ক্ষার যেটা আছে এটা কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে এই যে তড়িৎ শক্তির খরচ কইরা রাসায়নিক শক্তি বানাইতেছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা তড়িৎ শক্তি সেখানে খরচ করি। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি আমরা পাই। শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ইউজ করি কার্বন দণ্ড। শুষ্ক কোষ মানে ড্রাই সেল বা লেকলেস সেল। লবণ সেতুর জন্য উৎকৃষ্ট কি পটাশিয়াম ক্লোরাইড। লোহায় মরিচা পড়ার থেকে রোধ করার জন্য কোন ধাতুর প্রভাব দেওয়া হয়, জিঙ্ক, যেটা আমরা গ্যালভানাইজিং বলতেছি, গ্যালভানাইজিং। ধাতুর ক্ষয় কোন ধরনের বিক্রিয়া, ধাতুর ক্ষয় হয় কোন ধরনের বিক্রিয়া, এটা আমরা একটু আগে মেনলি জারণ বিজন বিক্রিয়া, তাই তো ক্ষয় হইতেছে। ইলেকট্রনের পরিবাহী কোনটা, দেখো এই যে দ্রবণ বলছে তার মানে তড়িৎ বিশ্লেষ্য, এই যে গলিত তড়িৎ বিশ্লেষ্য, এই যে দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য তার মানে এই যে ধাতু, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের পরিবাহী মেইনলি ধাতু হইতে হবে, বাট অধাতু একটা আছে, একটা এক্সেপশন, অধাতু হলো কি গ্রাফাইট। গ্রাফাইট, গ্রাফাইটে কার্বনের সংকরণ কি sp2, এই জন্য সে কিন্তু পরিবাহী, বাট হীরক কিন্তু পরিবাহী না, তার সংকরণ কি sp3 হয়, ঠিক আছে। তাহলে অধাতু হলো এইটা, নরমালি ধাতু হবে। আর কিন্তু আরেকটা আছে তরল, তরল ধাতু কি আছে, তরল ধাতু সেটা হলো মার্কারি, সেও কিন্তু ইলেকট্রনের পরিবাহী। তাহলে ধাতব পরিবাহী বা ইলেকট্রনের পরিবাহী নরমালি ধাতু হওয়ার কথা, মানে কঠিন হওয়ার কথা, বাট মার্কারি কিন্তু তরল। আবার এখানে কিন্তু ধাতু হওয়ার কথা, বাট এখানে একটা অধাতু আছে সেটা গ্রাফাইট। তাহলে দুইটা এক্সাম্পল, একটা হলো অবস্থা দিয়ে তরল না কঠিন, আর একটা আছে ধাতু না অধাতু, দুইটার দুইটা ব্যতিক্রম আছে, দুইটাই হলো কি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। এক ফেরত চালনা করছি, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এক ফেরত চালনা করলে 1 মোল সোডিয়ামিয়া পাবো, কারণ তার চার্জ 1, তাহলে 23 গ্রাম। নিচের কোনটা ডায়াগ্রাম সঠিক, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার থেকে কপার 2 প্লাস কপার, এটা আমরা পরে পরে মুখস্থ করে ফেলছি। এবার দেখো ফ্যারাডের সূত্র প্রযোজ্য কি, ইলেকট্রনের চার্জ গণনায়, ধাতুর পরিমাণ নির্ণয়, তড়িৎ বিশ্লেষ্য, তিনটাই সঠিক, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ইউজ করি, তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি ধাতুর পরিমাণ নির্ণয়, কি পরিমাণ সঞ্চয় হয়েছে ওটা তো এই সূত্র থেকে আসছে। আবার ইলেকট্রনের চার্জ গণনা, তো ঠিক আছে, ইলেকট্রনের চার্জ গণনা এটা নিয়ে তোমাদের খটকা লাগতে পারে, তো এই দুইটা তো তোমরা ইজিলি জানো, বাট এটা নিয়ে খটকা লাগতে পারে, বাট অ্যান্সার হবে তিনটেই। এখানে বলছে তিনটাতে আমরা এক ফেরত চালনা করলাম, তাহলে এর যদি এক চার্জ, এর কিন্তু আমি 1 মোলই পাবো। এর যদি 2 চার্জ, তার মানে এর 2 ফেরত দিলে 1 মোল পাবো, তাহলে 1 ফেরত দিলে হাফ মোল পাবো, তাহলে 2 মোল জমা হবে, এটা তো ভুল, এর হাফ মোল জমা হবে। আর এর 3 যেহেতু চার্জ, তার মানে 3 ফেরত দিলে 1 মোল পাবো, তাহলে 1 ফেরত দিলে 1/3 মোল পাবো, তাহলে এটাও সঠিক, 1/3। তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক তার মানে কি তড়িৎ শক্তি আমি পাবো, রাসায়নিক শক্তি মানে তড়িৎ শক্তি পাবো, আর তড়িৎ বিশ্লেষণ মানে আমি আরো ব্যয় করব, তড়িৎ শক্তিকে ব্যয় করব। তাহলে এখানে বলছে তড়িৎ রাসায়নিক কোষে আমি কি করব, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। হ্যাঁ, রাসায়নিক শক্তি মনে রাখবা, তড়িৎ রাসায়নিক কোষ আমরা মেইনলি আমাদের ব্যাটারি ম্যাটারি যা কিছু আছে ওগুলো তড়িৎ রাসায়নিক কোষই। ওদের আমরা কি করি, ওদের থেকে আমরা শক্তি পাই, তাই না, রিমোট চলে, ফ্যান চলে, কেন চলে, কারণ শক্তি পাই, ওরা হলো তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এখানে আমরা শক্তি রূপান্তর হয়। আর এদের আমরা বললাম যে এখানে অ্যানোড কিন্তু ঋণাত্মক হবে, কারণ সেখানে কি হবে, ওই যে ইলেকট্রন ছাড়বে, তাই না। তাহলে এটা কিন্তু ভুল, অ্যানোড ধনাত্মক দিছে, অ্যানোড থেকে যে ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়, তার মানে এটাও কিন্তু সঠিক, অ্যানোড থেকে ইলেকট্রন প্রবাহিত হবে, ঠিক আছে, অ্যানোড থেকে ইলেকট্রন প্রবাহিত হবে, তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডে ইলেকট্রন ছাড়বে, অ্যানোড সব এই জন্য ঋণাত্মক হয়। কপার ও জিঙ্কের প্রমাণ বিভব হলো এত, এই যে বিজারণ বিভব দেওয়া দিছে, তাহলে বিজারণ বিভব আমরা জানি, যার জারণ বিভব বেশি সে উপরে থাকে, সে হলো জারক, সে হলো বিজারক, ঠিক আছে, তার জারণ বিভব বেশি, তাহলে আমার সবসময় আমরা জারণই করবো, তাহলে বিজারণ দিয়ে আছে আমরা জারণ করি, তাহলে 0.34 এটা হবে মাইনাস, আর 0.76 এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হলো জিঙ্কের জারণ বিভব, এটা হলো কপারের জারণ বিভব। তাহলে যার জারণ বিভব বেশি, জিঙ্কের জারণ বিভব বেশি, তার মানে জিঙ্ক হলো বেশি বিজারক, তাই না, জিঙ্ক হলো বেশি বিজারক, আর কপার হলো কম বিজারক, আর কপার যেহেতু কম বিজারক তার মানে সে বেশি জারক, তাহলে কপার হলো জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, সঠিক। কপার সালফেটের দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অর্ধদীপ্ত হয়, দেখো অর্ধদীপ্ত হওয়া মানে কি, বিক্রিয়া হওয়া, তাহলে কপার সালফেটের দ্রবণে জিঙ্ক, তাহলে এখানে বিক্রিয়া হওয়ার জন্য আমার কি, এই জিঙ্ককে কপারকে রিপ্লেস করতে হবে, জিঙ্ক যদি কপারকে রিপ্লেস করতে পারে তাহলে কিন্তু কপার অর্ধদীপ্ত হবে, কপার নিচে জমা থাকবে, তাই না, কপার সরে যাইতেছে, অর্ধদীপ্ত হচ্ছে। এন্ড জিঙ্ক কপারে সরাইতে পারবে কিনা এটা ডিপেন্ড করে জিঙ্কের অবস্থানের উপরে, জিঙ্ক আসলে উপরে আছে কিনা, তাহলে যে উপরে থাকবে সে কিন্তু নিচের জনকে এমনি সরাইতে পারবে, তাহলে জিঙ্ক যেহেতু কপার অনেক নিচে, হাইড্রোজেনের নিচে, জিঙ্ক যেহেতু উপরে থাকে তাহলে জিঙ্ক ইজি কপারে সরাইতে পারবে, ফলে কপার অর্ধদীপ্ত হবে, ফলে এটাও সঠিক। আর কোষে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে, হ্যাঁ জিঙ্ক অ্যানোড হিসেবে, কারণ জিঙ্কের জারণ বিভব বেশি, এজন্য অ্যানোড হিসেবে কাজ করে। 1 2 3 ইএমএফ কি, ইএমএফ নির্ণয় করে কিসের উপরে, আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল, গ্যাসের যদি গ্যাস থাকে তখন আমার চাপ লাগবে, আর জারণ বিভবের উপর নির্ভরশীল, হ্যাঁ আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটা কিন্তু ঘনমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। প্রমাণ যখন আমরা বের করি তখন ঘনমাত্রা তো আমাদের চেঞ্জ থাকে না,
এই জন্য আমরা ওটা সূত্রে লিখি না। বাট অন্য যদি থাকে তখন আমরা নার্নাস্ট ইকুয়েশন ইউজ করি, যেখানে কিন্তু আমাদেরকে ঘনমাত্রা দেওয়া থাকে। তাহলে এটা আসলে কিন্তু ঘনমাত্রার উপর নির্ভরশীল। প্রমাণ অবস্থায় চাইলে তখন আমাদের ঘনমাত্রা লাগে না। তাহলে এখানে দেখো সিলভার থেকে সিলভার প্লাস মানে জারণ বিভব, আর এখানে নর্মাল থেকে প্লাস, তার মানে এখানেও জারণ বিভব দেওয়া আছে। এই দুইটা দ্বারা আমরা করতেছি। তাহলে এইটা এর জারণ বিভব দেওয়া আছে এত, এর জারণ বিভব, তাহলে জারণ বিভব বেশি কার? এর, সিলভারের। তাহলে এই হবে অ্যানোড। তাহলে এই হলো অ্যানোড আর এই হলো কি ক্যাথোড। তাহলে এর জারণ এর বিভব জারণ। তাহলে সিলভার থেকে সিলভার প্লাস, আর হাইড্রোজেনের বিজারণ হবে, তার মানে এইচ প্লাস থেকে এইচ। তাহলে সঠিক, এটা একটা কোষ সংকেত দেওয়া আছে। 2 নাম্বার বলছে সিলভার থেকে সিলভার প্লাস, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন 1 atm। 3 নাম্বারে দেওয়া আছে কি যে সিলভার থেকে সিলভার প্লাস হাইড্রোজেন। দেখো 3 নাম্বারে কোনো চাপ দেওয়া নাই, তাহলে চাপ না দেওয়া থাকলে কি হবে? আমার চাপ দেওয়া লাগবে। 2 নাম্বারে কি দেওয়া আছে? 2 নাম্বারে সিলভার থেকে সিলভার প্লাস, হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস থেকে H2 1 atm, সিলভার থেকে সিলভার প্লাস। তাহলে 2 নাম্বারটা কি দেওয়া আছে? তাহলে 2 নাম্বারটা তো চাপ দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 2, বাট এখানে তো 1 আর 2 অপশনে নাই। তাহলে 1 নাম্বারটা তো সঠিক আমরা দেখলাম, 2 নাম্বার তো সঠিক, বাট এখানে আসলে অপশন নাই। মনে রাখবা, ঠিক আছে? এটা এভাবে মনে রাখো। তাহলে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের শর্ত কি? এক্ষেত্রে 1 মোলার, একটু আগে বললাম 1 চাপ 298 কেলভিন তাপ। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা? হাইড্রোজেন তো প্রাইমারি, তাহলে এটা বাদ। তাহলে বাকি দুইটা হলো সেকেন্ডারি, হাইড্রোজেন বাদে বাকি সবই সেকেন্ডারি। আচ্ছা, এই যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, মনে রাখবা ই নট সেল, এই যদি পজিটিভ হয় তার মানে স্বতঃস্ফূর্ত, আর এই পজিটিভ হলে জি যেটা আছে ওইটা আমার নেগেটিভ হওয়া লাগবে, কারণ এরা একটা আরেকটার বিপরীত। ঠিক আছে? তাহলে ই নট পজিটিভ হওয়া মানে স্বতঃস্ফূর্ত হবে, আর জি যদি মাইনাস হয় তাও স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে? তাহলে ই নট পজিটিভ স্বতঃস্ফূর্ত হবে, জি মাইনাসটা স্বতঃস্ফূর্ত হবে। আর জি যদি প্লাস হয় তাহলে ই নট আমার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে অ্যান্সার 1 2। জি হলো মুক্ত শক্তির পরিবর্তন, গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা, না এটা ভুল, 75%। এখানে জার্নি হলো হাইড্রোজেন গ্যাস, এখানে অ্যালকালি ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, অ্যান্সার হবে 2 3। ঠিক আছে? প্রথমটাই বাদ, তার মানে ওটাই হবে। লেড সঞ্চয়ী কোষে লেড হয় অ্যানোড, লেড অক্সাইড হয় ক্যাথোড, সত্য কথা। 30% সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষক, তাহলে 30% কি এটা আছে? এটা আমরা বলছিলাম যে 38%, একটু আগে বলে দিয়েছি। আচ্ছা, রিচার্জেবল ব্যাটারি রিচার্জ করা যায়, লেড স্টোরেজ ব্যাটারি হ্যাঁ রিচার্জ করা যায়। লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জ করা যায়, লিথিয়াম ব্যাটারি না, লিথিয়াম ব্যাটারি যায় না। লিথিয়াম আয়ন ব্যাটারি হলো প্রাইমারি নির্দেশক কোষ, না লিথিয়াম আয়ন ব্যাটারি মানে চার্জ করা যায়, তার মানে এটা প্রাইমারি না, এটা হলো সেকেন্ডারি। রিচার্জেবল ব্যাটারি, এটা হলো সেফরন ল্যাপটপে ইউজ করা যায়, তার মানে অ্যান্সার 2 3। তারপর লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ কালে দেখো, চার্জ যদি হয় তাহলে উন্নতি হবে, তার মানে 3 থেকে 4 হয়ে যাবে, আর ডিসচার্জ যদি হয় তাহলে আবার অবনতি হয়ে যাবে, 4 থেকে 3 হয়ে যাবে। ভোল্টেজ হলো 1.23, ভোল্টেজ এটা তো 1.23 না, এটা হলো 3.75। 1.23 এটা তো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের, তাহলে অ্যান্সার 1 2। তারপর দেখো ফুয়েল সেলে অ্যানোডে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস, তাই না? অ্যানোডে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আর অ্যানোডে ব্যবহৃত ফুয়েল কোনটা? ফুয়েল সেলের অ্যানোডে, তাহলে এখানে একটু আগে তোমাদের আমরা বলছিলাম না যে ক্যাথোড হিসেবে অ্যানোড হিসেবে, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো ভুল গেছে যে অ্যানোড হিসেবে হাইড্রোজেন মিথানল দুইটাই ইউজ করব, বাট ক্যাথোড হিসেবে আমরা সোডিয়াম ইউজ করবো। একটু আগে আমি মনে হয় লিখছিলাম যে মিথানল আর অক্সিজেন দুইটাই ক্যাথোড হিসেবে ইউজ করি, না মিথানল অ্যানোড হিসেবে। ঠিক আছে? তাহলে অ্যানোড মানে কি হাইড্রোজেন অথবা মিথানল ইউজ করব আমরা। ঠিক আছে? আর ক্যাথোড হিসেবে আমরা হাইড্রোজেন ইউজ করব, ক্যাথোড হিসেবে আমরা অক্সিজেন ইউজ করব। ঠিক আছে? এটা তোমাদের বইয়ে হ্যাঁ ঠিকই আছে, অ্যানোড হিসেবে হাইড্রোজেন অথবা মিথানল। ঠিক আছে? অ্যানোড হিসেবে হাইড্রোজেন অথবা মিথানল CH3 ওইস, আর ক্যাথোড হিসেবে এই হলো ক্যাথোড মানে জারক, আর এই দুইটা অ্যানোড বা বিজারক। ঠিক আছে? মিথানল ইউজ করতে পারি, হাইড্রোজেন ইউজ করতে পারি। এবার দেখো কিছু উদ্দীপক টাইপের প্রশ্ন, এগুলো তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, আমি তোমাদের এমনি বলতেছি, জানার জন্য বলতেছি। জিঙ্ক কপার এটা বলছে বিক্রিয়াটি কোন ধরনের, এই যে এটা আমরা কি অল টাইম বলছি ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষের কিন্তু এটা বিক্রিয়া। কোষটিতে জিঙ্ক, এখানে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক এটা এত,
তাহলে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক যদি এত হয় তাহলে আমি অল টাইম জারণ করব জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে জারণ করলে 0.67, ঠিক আছে। আর এখানে কপারের বিজারণ বিভব দিতেছে এত, তাহলে কপারের বিজারণ বিভব, তাহলে কপারের জারণ কত হইতেছে 43 মাইনাস, তাহলে অবশ্যই জিঙ্ক কিন্তু আমার অ্যানোড, তাই না, জিঙ্ক অ্যানোড, তার মানে কপার এখানে কি ক্যাথোড হিসেবে কাজ করবে, এই জন্য কপারে এখানে ক্যাথোড দিতেছে, ঠিক আছে। জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডে ইলেকট্রন প্রবাহিত হয়, এটাও তো ঠিক, যেহেতু কপারের জারণ বিভব বেশি তার মানে সে জারিত হবে, সে ইলেকট্রন ছাড়বে, তাহলে জিঙ্ক থেকে যাবে কপারে ইলেকট্রন, এটা সঠিক। কোষটিকে উভয়মুখী কোষে পরিণত করা যায় না, উভয়মুখী মানে কি, তুমি কপার থেকে ইলেকট্রন জিঙ্কে নিয়ে আসবা, বাট কপারের তো জারণ বিভব কম, তার মানে সে তো ক্যাথোড, সে তো ইলেকট্রন ছাড়বে না, তাই না, সে শুধু ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে উভয়মুখিতা করা যায় না, তাহলে অ্যান্সার হবে 1 2। এখানে দেখো 1 আর 2 নাই, 1 আর 2 দুইটাই সঠিক, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে এখানে বলছে উদ্দীপক গোষ্ঠীর তড়িৎচালক বল কত, তাহলে এখানে জিঙ্ক দেখো, এই যে আমি আবারও বলতেছি 0.76, আমি সবগুলোর জারণ করব, আর ক্যাডমিয়ামের জারণ করলে 0.4 ভোল্টেজ হয়, তাহলে বড় কার, বড় হলো জিঙ্কের, তাহলে জিঙ্ক হলো অ্যানোড, তার মানে অ্যানোডের জারণ বিভব, তাহলে জিঙ্কের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণী দেওয়া আছে, তাহলে -0.4, তাহলে 70 থেকে 0.4 যদি আমি বাদ দিই তাহলে 0.36। এখানে প্রদত্ত কোষের ক্ষেত্রে প্রযোজ্য ক্যাডমিয়ামের পাত্রে জিঙ্ক আয়নের দ্রবণে, যে ক্যাডমিয়ামের পাত্র, পাত্র মানে অ্যানোড, তাহলে পাত্র মানে অ্যানোড, আচ্ছা এই যে পাত্রে রাখা যাবে কিনা, তাহলে পাত্র হলো অ্যানোড, আর দ্রবণ হলো, এটা আরেকটা শর্টকাট আছে, পাত্রে রাখা যাবে কিনা মনে রাখবা, পাত্র, পাত্রের উপরেই তো দ্রবণ থাকে, তাহলেই তো রাখা যায়, তাই না, তুমি একটা পাত্র নাও, পাত্রের উপরেই তো দ্রবণ রাখবা, নিচে কি রাখবা, নিচে রাখা যাবে, যাবে না, তাহলে পাত্র নিচে থাকতে হবে, দ্রবণ উপরে থাকতে হবে, তাহলে ক্যাডমিয়াম পাত্র জিঙ্ক দ্রবণ, জিঙ্কের দ্রবণ, তাহলে জিঙ্ক তো অনেক উপরে আছে আর ক্যাডমিয়াম তো অনেক নিচে আছে, তাহলে পাত্র নিচে আর জিঙ্ক দ্রবণ উপরে, তার মানে রাখা যাবে, সঠিক এটা। আর জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে, উপরে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবেই, কারণ তার জারণ বিভব বেশি, সঠিক। আর কোষের ডায়াগ্রামকে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ক্যাডমিয়াম থেকে, এই যে এটা বলতেছে, এখানেও জারণ দিছে, এটার তো জারণ হবে কারণ অ্যানোড, বাট এটার কি ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম হবে 1 2। এখানে জিঙ্কের একটা বিভব দিছে, আয়রনের একটা বিভব দিছে, কপারের দিছে, তিনটে দ্বারা গঠিত দুইটা কোষ দিছে, এই তিনটা দ্বারা। আচ্ছা গঠিত কোষ দুইতে এখানে বলছে যে কোন তড়িৎদ্বার হতে ধনাত্মক আয়ন প্রবেশ করবে, তাহলে এই একটা তড়িৎদ্বার এখান থেকে ধনাত্মক আয়ন দ্রবণে প্রবেশ করবে, কার, যার জারণ হবে, তাই না, কারণ সে দুইটা ইলেকট্রন দণ্ডে রাইখা সে 2+ হিসেবে দ্রবণে লাভ দেবে, তার মানে যার জারণ হবে, মানে এখানে লাভ দেওয়া মানে জারণ বোঝাইতেছে, কে প্লাস আয়ন হিসেবে জারিত, প্লাস আয়ন তৈরি করবে মানে কে জারিত হবে, তাহলে যার জারণ বিভব বেশি সেই হবে, তাহলে জিঙ্কের জারণ বিভব দেখো, জিঙ্কের জারণ বিভব এত, কপারের জারণ বিভব কপার 2+ এত, আয়নের জারণ বিভব কত এত, তাহলে এখানে, তাহলে এখানে আসলে কার হবে, এখন এই জিনিসটা এখানে বলতেছে, আমরা জানি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এটা কিন্তু প্লাস হয়, বাট তোমাদের এখানে মাইনাস দিচ্ছে, এটা বইয়ে তোলা ভুল, তোমাদের এই যে বিভবগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু হাকাও দেওয়া থাকে না, এটা মেইন যে অরিজিনাল মানুষ সেগুলো দেওয়া থাকে, তাহলে এখানে দেখবা যে সব থেকে জারণ বিভব বেশি কিন্তু এয়ারই, তাহলে জিঙ্কের জারণ বিভব এই জন্য জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, সেই ইলেকট্রন ছাড়বে, তাহলে এখানে আসলে ইলেকট্রন সবার আগে ছাড়বে কে, প্রবেশ করবে কে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ঠিক আছে, তোমাদের এখানে একটু ভুল দেওয়া আছে। তারপর এখানে বলছে এখানে বলছে কোষ দুটি বিভবের মান বের করো, তাহলে কোষ দুটো কোনটা, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে এর জারণ হয়েছে, তাহলে এর জারণ বিভব কত 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ, তাহলে ক্যাথোড এখানে কি আয়রন, তাহলে আয়রনের বিজারণ বিভব নিব, তাহলে আয়রনের বিজারণ বিভব কত দেওয়া আছে, দেখো Fe থেকে Fe2+, তার মানে এরও জারণ দেওয়া আছে, তাহলে এর বিজারণ বিভব লাগবে, তার মানে 0.44, এটা হবে মাইনাস, তাহলে এর হলো বিজারণ বিভব কিন্তু মাইনাস, তাহলে জিঙ্কের জারণ বিভবের সাথে এর বিজারণ বিভব আমি যোগ করব, তার মানে -0.44, তাহলে এটা আমরা যদি বাদ দিই তাহলে 0.32 হয়, তাহলে প্রথম কোষটা হলো 0.32, সেকেন্ড কোষ হলো জিঙ্ক, তার মানে জিঙ্কের আবার জারণ বিভব হবে 0.76 ইন্টু কপারের বিজারণ বিভব হয়েছে, তাহলে কপারের বিজারণ বিভব কত, জিঙ্কের জারণ বিভবের সাথে কপারের বিজারণ বিভব আমরা যোগ করব, কারণ ইএমএফ এমনি বের করে, এখানেও দেখো কপারের জারণ দেওয়া আছে, বাট আমার লাগবে কপারের বিজারণ, তাহলে এখানে মাইনাসটাকে প্লাস করে দেবো 0.4, তাহলে প্লাস 0.34, তাহলে এটা আমরা যোগ করলে কত হয় 7 3 10 মানে 1.1, তাহলে 0.32 আর 0.32 আর 1.11, 0.32 আর 1.11 কই আছে, 0.32 আর 1.11, এই যে ক নাম্বার। আচ্ছা তাহলে এরপরে দেখবা যে এরপরে এই যে দুইটা কোষ দেওয়া আছে উদ্দীপকে, এই দেখো এ মানে এটা, বি মানে এটা, তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম অ্যানোড হিসেবে ম্যাগনেসিয়াম আর ক্যাথোড অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামে হলো 2 পয়েন্ট, জারণ বিভব হলো 2 পয়েন্ট এত, আর অ্যালুমিনিয়ামের জারণ বিভব কত, অ্যালুমিনিয়ামের জারণ বিভব থেকে 1.66, তাহলে জারণ বিভব বেশি কার অ্যানোডের, তাহলে এর জারণ বিভব বেশি, তাহলে
এর হবে জারণ, তার মানে এর জারণ বিভব প্লাস এর বিজারণ বিভব। তাহলে এর যেহেতু জারণ দেওয়া আছে অ্যালুমিনিয়ামের, একটা যদি আমি মাইনাস করি -1.66 হয়, কারণ 2 পয়েন্ট থেকে যদি আমি এত বাদ দিই তাহলে এটা একটা পজিটিভ মান আসে। মান পজিটিভ মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, তার মানে ইলেকট্রন আসা যাওয়া করবে। ইলেকট্রন আসা যাওয়া করবে মানে কি, বাল্বটা জ্বলবে, মানে বাল্বটা উজ্জ্বল আলো দিবে। বিয়োগ দেখবা এরকম, ঠিক আছে? তোমরা দুইটা বিয়োগ করবা, যে ক্রোমিয়ামের থেকে ক্রোমিয়ামের জারণ বিভব প্লাস আয়রনের বিজারণ বিভব, এই দুটো যোগ করবা, দেখবা এটাও একটা পজিটিভ মান পাইতেছো। ইএমএফ মান পজিটিভ মানে কি, ইলেকট্রন আনা নেওয়া হবে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, মানে বাল্ব জ্বলবে। উভয় ক্ষেত্রে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় না, এখানে আমরা ইলেকট্রন আলাদা নেওয়া হইতেছে, তার মানে কি এখানে তড়িৎ শক্তি পাইতেছি। এই তড়িৎ শক্তিটা বাল্ব জ্বলে, তার মানে কি তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়, তাই না? তাহলে অ্যান্সার হবে 1 আর 2, আলোক শক্তি বা তাপ শক্তিতে রূপান্তর হয়। আচ্ছা, এখানে বলছে এই যে অধাতবের প্রকৃতি, মনে রাখবা যে আমরা বাম থেকে যতই ডানে যাই তত কিন্তু অধাতব যৌগ বাড়ে, তাই না? কারণ ডানে আছে গ্যাস, তাহলে অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে, ঠিক আছে? অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে। তাহলে এখানে দেখবা এই যে অ্যালুমিনিয়াম আয়রন, আর উপর থেকে গেলে নিচে গেলে দেখবা যে এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিচে যারা যাবো আরো আমাদের কমবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমি যত নিচে যাবো তত আরো কমবে, তার মানে তাদের ধাতু ধর্ম কিন্তু আরো কমে যাইতেছে নিচে গেলে, ঠিক আছে? তাহলে নিচে যেতে হবে, এই দেখো এখানে লাস্টে যে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ, এই ক্রোমিয়ামের কিন্তু অনেক বেশি। তাহলে অ্যালুমিনিয়াম আয়রন, এই যে ম্যাগনেসিয়াম আবার লাস্টে দিছে না, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম পাশাপাশি রাখা লাগতো, মাঝখানে এদের দিছে, তাহলে এটা ভুল। এখানে ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম দিছে, বাট হ্যাঁ অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বেশি, এটা সত্যি কথা। আচ্ছা না, ম্যাগনেসিয়ামের তো ধাতব ধর্ম বেশি, কারণ বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়তেছে, তাহলে ধাতব ধর্ম বামে কিন্তু বেশি থাকবে, তাহলে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম বেশি, বাট ওরা অধাতব ধর্ম চাইছে, তাহলে এটাও বাদ। অ্যালুমিনিয়াম তো হ্যাঁ, ম্যাঙ্গানিজের থেকে অ্যালুমিনিয়াম যেহেতু ডানে আছে তাহলে অ্যালুমিনিয়ামের অধাতব ধর্ম বেশি, তার মানে সঠিক অ্যালুমিনিয়াম অধাতব ধর্ম বেশি, বাট মাঝখানে আবার দেখো ক্রোমিয়াম এইটা দিয়ে দিছে, মানে এই দুইটারে দুই দিকে রাখছে, তাহলে এইটাও বাদ। এইটা দেখো, এই যে নিচে আমি যাইতেছি মানে অধাতব ধর্ম বাড়তেছে, তাহলে নিচে যারা অধাতব ধর্ম আছে তাদের মধ্যে ডানে যে থাকবে সে আর অধাতব, তাহলে ক্রোমিয়াম আর আয়রনের মধ্যে আয়রন কিন্তু ডানে আছে, তাহলে সে এর থেকে বেশি অধাতব, এটা সত্যি। আবার উপরে যারা আছে তারা কিন্তু এদের থেকে বেশি ধাতব, কারণ উপরে বেশি ধাতব থাকে, এদের মধ্যে অ্যালুমিনিয়াম ডানে আছে, তার মানে সে বেশি অধাতব, আর ম্যাগনেসিয়াম কম অধাতব, তার মানে এই সিকোয়েন্স পুরোটাই ঠিক, তাহলে এইটা হবে অ্যান্সার। কোশ্চেন ইএমএফ কত, এটা একটা হাইড্রোজেন, তাই না? আচ্ছা, এটা একটা এই যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, তার মানে এটাতে 1.23, আর এখানে বিক্রিয়া হয় কি, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে 4 অণু পানি, এখানে 4 ফ্যারাড বিদ্যুৎ লাগে বা 4 মোল ইলেকট্রন ব্যয় হয়। জিঙ্কের পাত্রে আয়রন রাখা হইল, এখানে এত কোষ্ঠের ইএমএফ মান কত, কোষ্ঠের ইএমএফ মান কত হবে? তাহলে এখানে এই যে পাত্র আমরা সবসময় অ্যানোড হিসেবে লাগাবো, তাহলে জিঙ্ক হলো অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে জিঙ্ক যেহেতু অ্যানোড তাহলে এর তো আমার জারণ বিভব লাগবে, তাহলে মাইনাস করে 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ, তাহলে আয়রন এখানে কি বিজারক, আয়রন তাহলে ক্যাথোড হিসেবে কাজ করবে, তাহলে তার আমার বিজারণ বিভব লাগবে, তাহলে তার তো বিজারণ বিভবই দেওয়া আছে 0. এত, তার মানে -0.44, তাহলে 0.76 থেকে 0.44 বাদ দিলে 0.32 প্লাস। উদ্দীপকের কোষ্ঠী ক্ষেত্রে জিঙ্ক পাত্রটি ক্যাথোড হিসেবে কাজ করে না, পাত্র সবসময় অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে এটা ভুল। কোষ্ঠী বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে, আমি এখানে বিক্রিয়া করে আমি পজিটিভ পাইছি, তার মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। জিঙ্ক পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে, বিক্রিয়া হওয়া মানে ক্ষয় হওয়া, অ্যানোড ক্ষয় হওয়া, ক্যাথোড জমা হওয়া, তাহলে 1 2 তে। এখানে হাইড্রোজেন কপার এটা 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 জারণ বিক্রিয়া কোনটা, জারণ বিক্রিয়া দেখো এই যে হাইড্রোজেন থেকে H+, হাইড্রোজেন থেকে H+, এটা হলো জারণ বিক্রিয়া। আর এই যে কপারের জারণ বিভব চাইছে, আমরা জানি কপারের বিজারণ বিভব কিন্তু 0.34, তাহলে তার জারণ বিভব যদি চাই তার -0.34। এরপর এখানে বসে নিচের কোনটি 144, আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে উদ্দীপক কই, আচ্ছা এখানে দেওয়া আছে যে Mn2+ থেকে Mn তৈরি করছে, তার মানে এটা হলো বিজারণ বিভব, আর এটা আমার বিজারণ দেওয়া দিছে, সরি এটা আমার জারণ দিছে, নিচেরটা জারণ উপরেরটা বিজারণ। কোষ ডায়াগ্রামটি কটি, তাহলে এখানে আমি একটু দেখবো, দেখো Mn2+ থেকে Mn, তার মানে এখানে বিজারণ বিভব দেওয়া আছে, আর জারণ বিভব করলে কত হয় -0.34, আমি সবগুলো আগে বলছি জারণ করব, এরও দেখো জারণ দেওয়া আছে -0.8, তাহলে আমার এখানে বড় মান কোনটা, এই যে এটা বড় মান, মাইনাস যত ছোট থাকবে এটা তত বড়, তার মানে এখানে এইটা হলো আমার অ্যানোড হিসেবে কাজ করছে, তাহলে এর আমি অ্যানোড যেহেতু কাজ করছে তার মানে এর জারণ বিভব নেব, তাহলে জারণ বিভব কত -0.3 প্লাস এর আমি বিজারণ বিভব নেব, তাহলে এর বিজারণ বিভব কত, দেখো এর জারণ বিভব দেওয়া আছে, তার মানে এর বিজারণ বিভব মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করলে প্লাস হবে, তাহলে অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ 0.8, তাহলে এইটা আমার যোগ করলে কত হইতেছে
এটা তো আমার ইএমএফ চাই, ইএমএফ চাইছে পরেরটাই, তাহলে এটা আমার 0.46 হবে প্লাস, তাহলে এটা হবে। আর এখানে বিক্রিয়া তাহলে কি হয়েছে, যেহেতু এটা জারণ হয়েছে তাহলে এম থেকে এম টু প্লাস, আর এন টু প্লাস থেকে এন হবে, এই যে এটা ক নাম্বার। ঠিক আছে, তাহলে জারণ বিভব যার বেশি সে হবে কি অ্যানোড, তার জারণ বিভব নেব। এখানে উদ্দীপকের কোষ্ঠীর জন্য এখানে দেখ পাই যে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, আর কপার টু প্লাস থেকে কপার, কারণ ক্যাথোড আমার কপার, তাহলে প্রথমটা তো ভুল, এখানে কপার থেকে কপার টু প্লাস। তারপর এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস দিছে, আর এখানে কপার থেকে কপার টু প্লাস, তার মানে অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, কিন্তু এটার আগে তো প্লাস হবে বাট ওরা মাইনাস দিছে, তাহলে এইটাও ভুল। আর এখানে দেখো এখানে কি হবে, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, তাহলে ক্যাথোডের বিজারণ ঠিকই দিছে, আর অ্যানোডের জারণ হবে, বাট অ্যানোডের বিজারণ দিছে, বাট তার আগে একটা মাইনাস দিয়ে দিছে, তার মানে তো ঠিকই আছে। তার মানে এটা সঠিক, শুধুমাত্র 3 সঠিক, বাট তোমাদের অপশনে নাই, তোমাদের অপশনে হয়তো 2-3 দেওয়া আছে, যেটা ভুল। তাহলে বেসিকটা জানবা, উপরে পরে এমনি পাবা। এখানে বলছে যে উদ্দীপকের অর্ধকোষে যদি ডান অর্ধকোষ মানে এই যে কপার বাদ দিয়ে যদি আমি আয়রন ইউজ করি তখন কি হবে। আয়রন যদি ইউজ করি, আয়রনের জারণ বিভব কত, 0.4, যেটা জিঙ্কে থেকে কম, তার মানে সেও কি ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে তখন আমার ইএমএফ কত হবে, তখন 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ, তাহলে ক্যাথোডের জারণ দেওয়া আছে, বিজারণ যদি করি তাহলে -0.44, তাহলে -0.44, তাহলে কত হবে 0.32। তারপর এখানে বলছে যে জিঙ্ক ও আয়রন ইলেকট্রোড দ্বারা একটি তড়িৎ কোষ গঠন করা হলো, জিঙ্ক আর আয়রন দ্বারা গঠন করা হলো, এদের বিজারণ বিভব দেওয়া আছে এত, ইএমএফ কত, তাহলে দুইজনের বিজারণ বিভব, তাহলে দুইজনের জারণ বিভব কত হবে 0.76 প্লাস 0.4, এটা তো একটু আগে করলাম, তার মানে ইএমএফ কত হবে 0.76 মাইনাস এটা, তাহলে কত হবে প্লাস 3.2, একটু আগে দেখা যাচ্ছে ওইটি। উদ্দীপকের তথ্যের আলোকে আয়রনের পাত্রে জিঙ্ক দীর্ঘকাল রাখা যাবে না, আয়রন জিঙ্ক সি আর আচ্ছা আয়রন উপরে থাকে না জিঙ্ক উপরে থাকে, Mn Z10 CrFe, Mn Z10 CrFe, তাহলে আয়রন নিচে জিঙ্ক উপরে, তাহলে এখানে বলছে আয়রনের পাত্রে, তাহলে পাত্র হলো আয়রন আর জিঙ্ক হলো দ্রবণ, তাহলে দ্রবণ উপরে পাত্র নিচে রাখাতে যাবে, পাত্রের উপরে দ্রবণ তো রাখা যায়, বাট এখানে যাবে না বলছে, তার মানে এটা ভুল। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে এখানে কোষ বিক্রিয়া কোনটা, এই যে এখানে এই বিক্রিয়াটা জিঙ্ক ও আয়রন ইলেকট্রন দ্বারা একটা তড়িৎ গঠন করা হলো, ইএমএফ তো আমি দেখলাম পজিটিভ মান, পজিটিভ মান মানে কি স্বতঃস্ফূর্ত, তার মানে বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়া যদি ঘটে তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোড কে জিঙ্ক, তার মানে সে ক্ষয়প্রাপ্ত হবে, অ্যান্সার একদিকে। এটি গ্যালভানিক কোষ। এখানে বলছে দেখো ক্লোরিন থেকে এটা, ক্লোরিন 2 থেকে ক্লোরিন, এখানে এর বিভব হলো এত, তার মানে এটা হলো এর জারণ বিভব দেওয়া আছে, সরি বিজারণ বিভব দেওয়া আছে, কারণ ক্লোরিন এখানে 0 ছিল, 0 থেকে সে একটা নিছে, তার মানে এটা হলো বিজারণ। আর এখানে কপার 2 প্লাস থেকে কপার, এটাও তো বিজারণ দেওয়া আছে, তাহলে দুইটা যদি জারণ করি তাহলে এটা -1.36 আর এটা -0.34, তাহলে তাহলে জারণ বিভব বেশি কোনটার, এই যে এইটার, কারণ এর মান ছোট, এই হলো জারণ বিভব এর বেশি, তার মানে এই হলো অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে এই হলো অ্যানোড, তাহলে বিক্রিয়াটা কপারের জারণ ঘটবে, তাই না, কপার যেহেতু অ্যানোড কপারের জারণ ঘটবে, তার মানে Cu থেকে Cu2 প্লাস, প্লাস ক্লোরিনের বিজারণ ঘটবে, তার মানে ক্লোরিন হলো মাইনাস থেকে ক্লোরিন তৈরি করবে, তাহলে এইটা হলো বিক্রিয়া, তাহলে কপার থেকে কপার 2 প্লাস, আর ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন কই আছে, এই যে ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন এটা, ঠিক আছে। আর এই তার মানে কপারের কি হবে, জারণ হবে, তাহলে কপারের জারণ বিভব নেব, তাহলে কপারের তো বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে জারণ বিভব করলে -0.3 প্লাস ক্লোরিনের বিজারণ বিভব, দেখো ক্লোরিনের কিন্তু বিজারণই দেওয়া আছে 1.36, 1.36, তাহলে 1.36 থেকে হলো 1.02 হয়, 1.02 প্লাস, ঠিক আছে, জিনিসগুলো কিন্তু সহজ। এখানে তো Mn2 প্লাস, এটা টু প্লাস, এটা একটু আগে আমরা করলাম, দেখো এখানে বলছে যে কোষটি এম ধাতু, এম ধাতু কোনটা, যে এম, তাহলে এর জারণ বিভব দেওয়া আছে, Mn এর জারণ বিভব 0.76 আর এর জারণ বিভব এত, তার মানে এর জারণ বিভব বেশি, তার মানে এম হলো অ্যানোড আর এই হলো জারণ, জারণ ঘটবে, তাহলে এখানে বিজারিত বলছে, তার মানে ভুল, অ্যানোড হিসেবে কাজ করবে সঠিক, এন এর চেয়ে অধিক সক্রিয়, অ্যানোড যে সে অধিক সক্রিয়, উপরেরটা 2-3। কোষ্ঠীর ইএমএফ কত, তাহলে অর হলো জারণ 0.76 প্লাস ক্যাথোডের বিজারণ, ক্যাথোডের জারণ দেওয়া আছে, তার মানে বিজারণ করলে -0.4, তার মানে 0.36, এটা সবগুলো একই অঙ্ক, বুঝছো, এই যে এগুলা না করি, এটা প্রত্যেকটা এই যে উদ্দীপকের জন্য সঠিক তথ্য হলো এই যে এগুলা প্রত্যেকটা পারবে তোমরা, ঠিক আছে।
তো সবগুলো আসলে হয়ে গেছে, বুঝে বুঝে এই জিনিসগুলো করবা, সবগুলাই সহজ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।